নভেম্বরের রাত, ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে 15 ছুঁই ছুঁই। হাইওয়ের ওপর দিয়ে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। গাড়ির হেডলাইটের তীব্র আলো সেই বৃষ্টির চাদর ভেদ করে খুব বেশি দূর এগোতে পারছে না। সামনের 10 ফুট রাস্তা ছাড়া বাকি পৃথিবীটা যেন অন্ধকারে গিলে খেয়েছে। উইন্ডশিল্ডে ওয়াইপারের একটানা ক্যাচক্যাচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শব্দটা বড় বেশি যান্ত্রিক, বড় বেশি একঘেয়ে। এই শব্দ মানুষকে ঘুম পাড়িয়ে দেয়, আবার কখনো কখনো পাগলও করে দেয়। সমীর স্টিয়ারিং হুইলের ওপর আঙুল দিয়ে তাল ঠুকছিল। চোখের পাতাগুলো অসম্ভব ভারী হয়ে আসছে। শরীর চাইছে ঘুম, কিন্তু মস্তিষ্ক তাকে বারবার সতর্ক করছে, ঘুমাস না, এটা সাধারণ রাস্তা নয়। ঢাকা থেকে রওনা দেবার সময় গুগল ম্যাপ দেখিয়েছিল এই শর্টকাটটা ধরলে অন্তত 40 মিনিট সময় বাঁচবে, কিন্তু এখন মনে হচ্ছে সময় বাঁচানোর চেয়ে জীবন বাঁচানোটা বেশি জরুরি ছিল। গত 20 কিলোমিটারে সে কোনো গাড়ি, কোনো ট্রাক, এমনকি রাস্তার পাশে কোনো কুকুরও দেখেনি। পুরো পৃথিবীটা যেন জনমানবহীন, পরিত্যক্ত। হঠাৎ গাড়ির এফএম রেডিওটা নিজে থেকেই গর্জে উঠল। এতক্ষণ সেটা বন্ধই ছিল। ফিরে যাও, এখনও সময় আছে, ফিরে যাও। সমীর চমকে উঠে ব্রেক কষল, কিন্তু পরমুহূর্তেই বুঝল ওটা কোনো মানুষের গলা ছিল না, রেডিওর সিগন্যাল ডিস্টার্ব করছে। একঘেয়ে কর্কশ স্ট্যাটিক নয়েজের মাঝে কিছু একটা শব্দ তৈরি হচ্ছে। সে দ্রুত হাতে রেডিওটা অফ করে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটছে। ধুর ছাই, অতিরিক্ত কফির নেশায় হ্যালুসিনেশন হচ্ছে, বিড়বিড় করে নিজেকেই সান্ত্বনা দিল সমীর। গাড়িটা আবার স্টার্ট দিল সে, কিন্তু গিয়ারে হাত রাখার আগেই তার শরীরটা হিম হয়ে গেল। গাড়ির ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই যেন 10 ডিগ্রি কমে যাচ্ছে। এসি বন্ধ, অথচ হাড় হিম করা একটা ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া বেয়ে নিচে নেমে গেল। সমীর রিয়ারভিউ মিররের দিকে তাকাল। পেছনের সিট খালি, অন্ধকারে ডুবে আছে, কিন্তু তার মনে হল কেউ একজন তাকিয়ে আছে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় কখনো মিথ্যে বলে না। সমীর ঘাড় ঘোরাতে চাইল, কিন্তু পারল না। তার ঘাড়ের পেশিগুলো অবশ হয়ে আসছে। সামনের রাস্তায় কুয়াশা জমতে শুরু করেছে। বৃষ্টির মধ্যেই কুয়াশা, এটা অসম্ভব। কিন্তু সেই অসম্ভব কুয়াশার ভেতর থেকেই ধীরে ধীরে ভেসে উঠল একটা মাইল ফলক। হেডলাইটের আলোয় সাদা পাথরের ওপর কালো অক্ষরে লেখা সংখ্যাটা স্পষ্ট দেখা যাচ্ছে, 44। সমীরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। 10 মিনিট আগেও সেই একই মাইল ফলক পার করে এসেছে, ঠিক একই জায়গায়, একই গাছ, আর রাস্তার পাশে উল্টে পড়ে থাকা সেই একই মূর্ছাধারা সাইনবোর্ড। সে কি গোলকদাধায় আটকে গেছে? পায়ের নিচ থেকে অ্যাক্সিলারেটরের সাহস ফুরিয়ে আসছে। সমীর কাপা কাপা হাতে ড্যাশবোর্ড থেকে জলের বোতলটা নিতে গেল। ঠিক তখনই গাড়ির ছাদের ওপর ধপ করে একটা শব্দ হলো, যেন ভারী কিছু ওপর থেকে পড়ল। কোনো গাছের ডাল, নাকি অন্য কিছু? সমীর শ্বাস বন্ধ করে অপেক্ষা করল। শব্দটা আবার হলো, এবার ছাদের ওপর দিয়ে গড়িয়ে সেটা বনেটের দিকে আসছে। খসখস, খসখস, নখের আঁচড় কাটার মতো শব্দ। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। হেডলাইটের আলোয় বনেটের ওপর ধীরে ধীরে একটা ছায়া দীর্ঘ হচ্ছে। মানুষের মতো দেখতে, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা। সমীর চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। ছায়াটা ধীরে ধীরে উইন্ডশিল্ডের দিকে এগিয়ে এলো, তারপর কাঁচের ওপর একটা ফ্যাকাশে কর্দমাক্ত হাত রাখল। কাঁচের ওপাশ থেকে একজোড়া চোখ সমীরের দিকে তাকিয়ে হাসছে। সেই চোখে কোনো মনই নেই, আছে কেবল অন্তহীন অন্ধকার। সমীর শেষবারের মতো ইঞ্জিন চালু করার চেষ্টা করল, কিন্তু গাড়িটা সাড়াহীন। বাইরের সেই সত্তাটি জানালার কাঁচে টোকা দিল, ঠক ঠক ঠক। দরজাটা খোল সমীর, আমরা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। হাইওয়ের সেই জনমানবহীন অন্ধকারে সমীরের আর্তনাদ শোনার মতো কেউ ছিল না, কেবল বৃষ্টি পড়ার শব্দ আর মাইল ফলক 44-এর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা। গল্পটা এখান থেকেই শুরু, বা হয়তো এখান থেকেই শেষ। শহরের কোলাহল যখন পেছনে ফেলে আসা হয়, তখন হাইওয়েকে মনে হয় এক দীর্ঘ অন্ধ অজগর, যে অজগর তার পেটের ভেতর হাজার হাজার গাড়ি গিলেমিয়ে অলস ভঙ্গিতে শুয়ে আছে। আজকের রাতটা ঠিক তেমনই। রাত 10টা বেজে 32 মিনিট। অর্ণব স্টিয়ারিং হুইলে আঙুল দিয়ে অধৈর্যভাবে টোকা দিচ্ছিল। গাড়ির ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়িটার দিকে তাকালেই তার বুকের ভেতরটা ধক করে উঠছে। প্রতিটা মিনিট পার হওয়া মানে তার দেওয়া কথা রাখার সম্ভাবনা একটু একটু করে কমে যাওয়া। টুনটুনির আজ 5 বছরের জন্মদিন। কথা ছিল সন্ধে 7টার মধ্যে কেক নিয়ে বাড়ি ফিরবে।
মেয়েটা নাকি বাবার জন্য গোলাপি ফ্রক করে সেই বিকেল থেকে দরজার দিকে তাকিয়ে বসে আছে। কিন্তু কর্পোরেট জীবন মানুষের আবেগের ধার ধারে না। বস নামের রক্তচোষা প্রাণীটার খপ্পরে পড়ে অফিস থেকে বেরোতেই বেজেছে ৯টা, আর এখন এই হাইওয়েতে সে আটকা। সামনে অন্তহীন জ্যাম, হাইওয়ের উপর শত শত গাড়ির পেছনের লাল ব্যাকলাইটগুলো জ্বলে আছে। দূর থেকে দেখলে মনে হয় কোনো এক আদিম দানবের হাজারটা লাল চোখ অন্ধকারে তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটা বাড়ছে ক্রমশ। উইন্ডশিল্ডের উপর বৃষ্টির ফোঁটাগুলো যেন আত্মঘাতী পতঙ্গের মতো আছড়ে পড়ছে। ওয়াইপারটা সর্বোচ্চ গতিতে চালিয়েও কাঁচ পরিষ্কার রাখা যাচ্ছে না। বাইরের জগৎটা ঝাপসা আর ভেতরের জগৎটা দম বন্ধ করা। অর্ণব জানলাটা একটু নামালো। সঙ্গে সঙ্গে এক ঝাপটা ঠান্ডা বাতাস আর ডিজেল পোড়া গন্ধ নাকে এসে লাগল। পাশের লেনের ট্রাক ড্রাইভাররা ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। কেউ কেউ নিচে নেমে বিড়ি ধরিয়েছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে না এই জ্যাম সহসা ছাড়বে। সামনে কোথাও নাকি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। লরি উল্টে রাস্তা বন্ধ। পকেট থেকে ফোনটা বের করল অর্ণব। স্ক্রিনে রিমির ছবি ভেসে উঠেছে। এই নিয়ে সপ্তমবার কল করছে সে। রিসিভ করার সাহস সঞ্চয় করতে কয়েক সেকেন্ড সময় নিল অর্ণব। ফোনটা ভাইব্রেট করছে আর সেই সাথে কাঁপছে অর্ণবের বুক। হ্যালো, রিমি, শোনো, আমি। ওপাশ থেকে রিমির গলাটা কান্না ভেজা, কিন্তু তাতে অভিমানের ধার কাঁচির মতো তীক্ষ্ণ। তুমি আর এসো না অর্ণব। মেয়েটা বাবার জন্য অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। কেকটা টেবিলে রাখা, মোমবাতিগুলো গলে শেষ হয়ে গেছে। তোমার এই মিটিং, প্রজেক্ট আর ডেডলাইন নিয়ে তুমি থাকো, আমাদের আর দরকার নেই। রিমি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো ইচ্ছে করে দেরি করিনি। রাস্তায় আজ ভয়ঙ্কর জ্যাম। আমি তো গাড়ি ফেলে উড়ে আসতে পারবো না, তাই না? অর্ণব চেষ্টা করল গলার স্বর শান্ত রাখতে, কিন্তু তার নিজের ক্লান্তি আর হতাশা সেটা হতে দিল না। গলার স্বর চড়ে গেল অজান্তেই। তোমার অজুহাত শুনতে চাই না। রিমি থামিয়ে দিল তাকে। গত বছরও তুমি আসোনি, তার আগের বারও না। টুনটুনি আজ আমাকে জিজ্ঞেস করছিল বাবা কি আমাকে ভালোবাসে না। আমার কাছে এর কোনো উত্তর ছিল না অর্ণব। 12টা বাজতে আর 1.5 ঘন্টা বাকি। এর মধ্যে যদি তুমি না আসো, তবে কাল সকালে দেখবে আমি আর টুনটুনি বাড়িতে নেই। আমি মায়ের বাড়ি চলে যাব। লাইনটা কেটে গেল। ফোনের স্ক্রিনটা অন্ধকার হয়ে যাওয়ার পরেও অর্ণব সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাগে দুঃখে ফোনটা ড্যাশবোর্ডের ওপর ছুঁড়ে মারল সে। মাথার রগগুলো দপদপ করছে। এসি চলছে ফুল স্পিডে, তবুও ঘামের শার্টটা পিঠের সাথে লেপটে আছে। একটা অসহ্য যন্ত্রণা মস্তিষ্কের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। মেয়েটার ঘুমন্ত মুখটা চোখের সামনে ভাসছে। না, আজ হারলে চলবে না। সে গুগল ম্যাপ ওপেন করল। হাইওয়ের পুরো রাস্তাটা গাঢ় লাল রঙে চিহ্নিত হয়ে আছে। এখান থেকে বাড়ি পৌঁছাতে স্বাভাবিকভাবে সময় লাগার কথা 1 ঘন্টা, কিন্তু ম্যাপ দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা, অর্থাৎ ভোর রাতের আগে বাড়ি ফেরা অসম্ভব। জ্যামের লাল রেখাটা দেখে মনে হচ্ছে ওটা আসলে রাস্তার ম্যাপ নয়, অর্ণবের কপাল। অর্ণব ম্যাপটা জুম করল। আঙুল দিয়ে স্ক্রিনটা সরাচ্ছে ডানে বায়ে। কোনো বিকল্প রাস্তা কি নেই? কোনো বাইপাস, কোনো গ্রামের রাস্তা? হঠাৎ তার চোখ আটকে গেল একটা সরু ধূসর রেখায়। মূল হাইওয়ে থেকে ডানে বেঁকে একটা পুরনো রাস্তা চলে গেছে, যেটা প্রায় 15-20 কিলোমিটার ঘুরে আবার মূল শহরে গিয়ে মিশেছে। গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তায় কোনো ট্রাফিক নেই, একদম নীল, ফাঁকা। সময় লাগবে মাত্র 50 মিনিট। ওল্ড ট্রাঙ্ক রোড। অর্ণব বিড়বিড় করে নামটা পড়ল। রাস্তাটা খুব একটা পরিচিত নয়, ব্রিটিশ আমলের তৈরি, এখন আর খুব একটা ব্যবহার হয় না। ম্যাপে রাস্তাটা দেখাচ্ছে, কিন্তু কোনো লাইভ ট্রাফিক ডেটা নেই, মানে সচরাচর কেউ এ পথে যায় না। এলাকার লোকজনের মুখে কিছু আজে বাজে কথাও শোনা যায়, ডাকাতি, ছিনতাই, আর ওই যে কিছু কুসংস্কার। রাতের বেলা ওই পথে ভালো কিছু থাকে না, দোকানের কর্মচারী ছেলেটা একবার বলেছিল। কিন্তু এই মুহূর্তে অর্ণবের মাথায় কেবল একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, 50 মিনিট। 12টা বাজার আগে বাড়ি পৌঁছতে হলে, মেয়েটাকে চুমু খেতে হলে, রিমির অভিমান ভাঙতে হলে এটাই একমাত্র উপায়। ভূত বা ডাকাতের চেয়ে রিমির চলে যাওয়াটা তার কাছে এখন বেশি ভয়ের। সামনের ট্রাকটা সামান্য নড়ল। অর্ণব ক্ল্যাচ ছেড়ে ধীর গতিতে গাড়িটা ডানের লেনে নিয়ে এলো। মূল হাইওয়ের চকচকে পিচ ঢালাই রাস্তা আর সোডিয়াম লাইটের উজ্জ্বল আলো তাকে হাতছানি দিচ্ছে সোজা যাওয়ার জন্য। কিন্তু সে ইন্ডিকেটর দিল ডানে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিয়ারিং ঘোরালো। সরি রিমি, আজ আমি ফিরবই, যে কোনো মূল্যে, অর্ণব দাঁতে দাঁত চেপে বলল। ডানের মোড়টা নিতেই দৃশ্যপট বদলে গেল নাটকীয়ভাবে। হাইওয়ের কোলাহল, হর্নের শব্দ আর হাজার হাজার গাড়ির ভিড় যেন জাদুর মতো মিলিয়ে গেল এক নিমেষে। এই রাস্তাটা অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই।
দুপাশে বড় বড় প্রাচীন কড়ুই আর মেহগনি গাছের সারি এমনভাবে ঝুঁকে আছে যেন তারা একে অপরের সাথে ফিসফিস করে কোনো গোপন পরামর্শ করছে। গাছের ডালগুলো রাস্তার উপর শামিয়ানার মতো ছাদ তৈরি করেছে, যার ফলে বৃষ্টির ফোঁটাগুলো সরাসরি পড়ছে না, বরং টপ টপ করে ঝরছে। ওয়াইপারটা সর্বোচ্চ গতিতে চালিয়েও কাঁচ পরিষ্কার রাখা যাচ্ছে না। বাইরের জগৎটা ঝাপসা আর ভেতরের জগৎটা দম বন্ধ করা। অর্ণব জানলাটা একটু নামালো। সঙ্গে সঙ্গে এক ঝাপটা ঠান্ডা বাতাস আর ডিজেল পোড়া গন্ধ নাকে এসে লাগল। পাশের লেনে ট্রাক ড্রাইভাররা ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। কেউ কেউ নিচে নেমে বিড়ি ধরিয়েছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে না এই জ্যাম সহসা ছাড়বে। সামনে কোথাও নাকি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। লরি উল্টে রাস্তা বন্ধ। পকেট থেকে ফোনটা বের করল অর্ণব। স্ক্রিনে রিমির ছবি ভেসে উঠেছে। এই নিয়ে সপ্তমবার কল করছে সে। রিসিভ করার সাহস সঞ্চয় করতে কয়েক সেকেন্ড সময় নিল অর্ণব। ফোনটা ভাইব্রেট করছে আর সেই সাথে কাঁপছে অর্ণবের বুক। হ্যালো রিমি, শোনো, আমি। ওপাশ থেকে রিমির গলাটা কান্না ভেজা, কিন্তু তাতে অভিমানের ধার কাঁচের মতো তীক্ষ্ণ। তুমি আর এসো না অর্ণব, মেয়েটা বাবার জন্য অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। কেকটা টেবিলে রাখা, মোমবাতিগুলো গলে শেষ হয়ে গেছে। তোমার এই মিটিং, প্রজেক্ট আর ডেডলাইন নিয়ে তুমি থাকো, আমাদের আর দরকার নেই। রিমি প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো ইচ্ছে করে দেরি করিনি। রাস্তায় আজ ভয়ঙ্কর জ্যাম। আমি তো গাড়ি ফেলে উড়ে আসতে পারবো না, তাই না? অর্ণব চেষ্টা করল গলার স্বর শান্ত রাখতে, কিন্তু তার নিজের ক্লান্তি আর হতাশা সেটা হতে দিল না। গলার স্বর চড়ে গেল অজান্তেই। তোমার অজুহাত শুনতে চাই না। রিমি থামিয়ে দিল তাকে। গত বছরও তুমি আসনি, তার আগের বারও না। টুনটুনি আজ আমাকে জিজ্ঞেস করছিল বাবা কি আমাকে ভালোবাসে না। আমার কাছে এর কোনো উত্তর ছিল না অর্ণব। 12টা বাজতে আর 1.5 ঘন্টা বাকি। এর মধ্যে যদি তুমি না আসো, তবে কাল সকালে দেখবে আমি আর টুনটুনি বাড়িতে নেই। আমি মায়ের বাড়ি চলে যাব। লাইনটা কেটে গেল। ফোনের স্ক্রিনটা অন্ধকার হয়ে যাওয়ার পরেও অর্ণব সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাগে দুঃখে ফোনটা ড্যাশবোর্ডের উপর ছুঁড়ে মারল সে। মাথার রগগুলো দপদপ করছে। এসি চলছে ফুল স্পিডে, তবুও ঘামের শার্টটা পিঠের সাথে লেপ্টে আছে। একটা অসহ্য যন্ত্রণা মস্তিষ্কের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। মেয়েটার ঘুমন্ত মুখটা চোখের সামনে ভাসছে। না, আজ হারলে চলবে না। সে গুগল ম্যাপ ওপেন করল। হাইওয়ের পুরো রাস্তাটা গাঢ় লাল রঙে চিহ্নিত হয়ে আছে। এখান থেকে বাড়ি পৌঁছতে স্বাভাবিকভাবে সময় লাগার কথা 1 ঘন্টা, কিন্তু ম্যাপ দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা, অর্থাৎ ভোর রাতের আগে বাড়ি ফেরা অসম্ভব। জ্যামের লাল রেখাটা দেখে মনে হচ্ছে ওটা আসলে রাস্তার ম্যাপ নয়, অর্ণবের কপাল। অর্ণব ম্যাপটা জুম করল। আঙুল দিয়ে স্ক্রিনটা সরাচ্ছে ডানে বাঁয়ে। কোনো বিকল্প রাস্তা কি নেই? কোনো বাইপাস, কোনো গ্রামের রাস্তা? হঠাৎ তার চোখ আটকে গেল একটা সরু ধূসর রেখায়। মূল হাইওয়ে থেকে ডানে বেঁকে একটা পুরনো রাস্তা চলে গেছে, যেটা প্রায় 15-20 কিলোমিটার ঘুরে আবার মূল শহরে গিয়ে মিশেছে। গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তায় কোনো ট্রাফিক নেই, একদম নীল, ফাঁকা। সময় লাগবে মাত্র 50 মিনিট। ওল্ড ট্রাঙ্ক রোড। অর্ণব বিগড়িল করে নামটা পড়ল। রাস্তাটা খুব একটা পরিচিত নয়, ব্রিটিশ আমলের তৈরি, এখন আর খুব একটা ব্যবহার হয় না। ম্যাপে রাস্তাটা দেখাচ্ছে, কিন্তু কোনো লাইভ ট্রাফিক ডেটা নেই, মানে সচরাচর কেউ এ পথে যায় না। এলাকার লোকজনের মুখে কিছু আজেবাজে কথাও শোনা যায়, ডাকাতি, ছিনতাই আর ওই যে কিছু কুসংস্কার। রাতের বেলা ওই পথে ভালো কিছু থাকে না, দোকানের কর্মচারী ছেলেটা একবার বলেছিল। কিন্তু এই মুহূর্তে অর্ণবের মাথায় কেবল একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, 50 মিনিট। 12টা বাজার আগে বাড়ি পৌঁছতে হলে, মেয়েটাকে চুমু খেতে হলে, রিমির অভিমান ভাঙতে হলে এটাই একমাত্র উপায়। ভূত বা ডাকাতের চেয়ে রিমির চলে যাওয়াটা তার কাছে এখন বেশি ভয়ের। সামনের ট্রাকটা সামান্য নড়ল। অর্ণব ক্লাচ ছেড়ে ধীর গতিতে গাড়িটা ডানের লেনে নিয়ে এলো। মূল হাইওয়ের চকচকে পিচ ঢালাই রাস্তা আর সোডিয়াম লাইটের উজ্জ্বল আলো তাকে হাতছানি দিচ্ছে সোজা যাওয়ার জন্য, কিন্তু সে ইন্ডিকেটর দিল ডানে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিয়ারিং ঘোরালো। সরি রিমি, আজ আমি ফিরবই, যে কোনো মূল্যে, অর্ণব দাঁতে দাঁত চেপে বলল। ডানে মোড়টা নিতেই দৃশ্যপট বদলে গেল নাটকীয়ভাবে। হাইওয়ের কোলাহল, হর্নের শব্দ আর হাজার হাজার গাড়ির ভিড় যেন জাদুর মতো মিলিয়ে গেল এক নিমেষে। এই রাস্তাটা অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই। দুপাশে বড় বড় প্রাচীন কোড়ই আর মেহগনি গাছের সারি এমনভাবে ঝুঁকে আছে যেন তারা একে অপরের সাথে ফিসফিস করে কোনো গোপন পরামর্শ করছে। গাছের ডালগুলো রাস্তার উপর শামিয়ানার মতো ছাদ তৈরি করেছে, যার ফলে বৃষ্টির ফোঁটাগুলো সরাসরি পড়ছে না, বরং টপ টপ করে ঝরছে। ওয়াইপারটা সর্বোচ্চ গতিতে চালিয়েও কাঁচ পরিষ্কার রাখা যাচ্ছে না। বাইরের জগৎটা ঝাপসা আর ভেতরের জগৎটা দম বন্ধ করা।
অর্ণব জানলাটা একটু নামালো। সঙ্গে সঙ্গে এক ঝাপটা ঠান্ডা বাতাস আর ডিজেল পোড়া গন্ধ নাকে এসে লাগল। পাশের লেনের ট্রাক ড্রাইভাররা ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। কেউ কেউ নিচে নেমে বিড়ি ধরিয়েছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে না এই জ্যাম সহসা ছাড়বে। সামনে কোথাও নাকি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। লরি উল্টে রাস্তা বন্ধ। পকেট থেকে ফোনটা বের করল। গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তাটা সরু, পিচ উঠে গিয়ে ইটের খোয়া বেরিয়ে পড়েছে জায়গায় জায়গায়। চাকাগুলো এবড়োখেবড়ো রাস্তায় গড় গড় শব্দ করতে শুরু করল। গাড়ির শক অ্যাবজর্বারগুলো আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে। অর্ণব গতি বাড়াতে চাইল, কিন্তু স্পিডোমিটারের কাঁটা ৬০-এর উপরে তুলতে সাহস পেল না। রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে গেছে গভীর অন্ধকারের দিকে। চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ। এতক্ষণ হাইওয়ের যে শব্দদূষণ বিরক্তিকর লাগছিল, এখন মনে হচ্ছে সেটাই নিরাপদ ছিল। এই রাস্তায় সে একা। সামনে কোনো গাড়ি নেই, রিয়ার ভিউ মিররে তাকালে পেছনেও কেবল জমাট অন্ধকার। মনে হচ্ছে পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। হঠাৎ গাড়ির এফএম রেডিওটা ঝিরঝির করে উঠল। অর্ণব চমকে উঠল। সে তো রেডিও অন করেনি। ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো। সে হাত বাড়িয়ে রেডিও অফ করতে গেল, কিন্তু তার আঙ্গুল বোতাম ছোঁয়ার আগেই স্ট্যাটিক নয়েজের ভেতর থেকে একটা সুর ভেসে এলো। খুব নিচু লয়ে কেউ একজন শীষ দিচ্ছে। সুরটা পরিচিত, কিন্তু মনে করতে পারছে না। বাজে বকোয়াস। অর্ণব বিড়বিড় করে রেডিওটা অফ করে দিল। হয়তো সিগন্যাল জ্যামিং হচ্ছে। ঠিক তখনই রাস্তার বাঁ পাশ থেকে একটা ছায়া বিদ্যুৎ গতিতে দৌড়ে রাস্তা পার হল। অর্ণব সজোরে ব্রেক কষল। চাকাগুলো ভেজা রাস্তায় পিছলে গিয়ে একটা কর্কশ আর্তনাদ করে উঠল। গাড়িটা স্কিড করে রাস্তার একদম কেনারায় এসে থামল। আরেকটু হলেই পাশের খাদে পড়ে যেত। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে অর্ণবের। হেডলাইটের আলোয় সে দেখার চেষ্টা করল ওটা কি ছিল। কোনো কুকুর, শিয়াল নাকি? প্রাণীটা রাস্তার ওপাশের ঝোপের কাছে দাঁড়িয়ে আছে। আলোয় তার চোখ দুটো জ্বলছে। সবুজ বা লাল নয়, কেমন যেন ঘোলাটে সাদা। প্রাণীটা চার পায়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু পেছনের পা দুটো অস্বাভাবিক লম্বা। ওটা একদৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে আছে। অর্ণবের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে হর্ন বাজাল। জোরালো হর্নের শব্দে নিস্তব্ধ বনভূমি কেঁপে উঠল। প্রাণীটা নড়ল না, কেবল মাথাটা একটু কাঁত করল, যেন সে কিছু বোঝার চেষ্টা করছে। তারপর চোখের পলকে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। রিল্যাক্স অর্ণব, রিল্যাক্স। জাস্ট একটা বুনো জানোয়ার। হ্যালুসিনেশন দেখছিস তুই। অর্ণব নিজেকেই সান্ত্বনা দিল। স্টিয়ারিং হুইলে কপাল ঠেকিয়ে বড় করে শ্বাস নিল। সে মাথা তুলে আবার তাকালো সামনে। হেডলাইটের আলো যেখানে শেষ হয়েছে সেখান থেকে কুয়াশা শুরু হয়েছে। নভেম্বরের শুরুতে এত ঘন কুয়াশা থাকার কথা নয়। কুয়াশাটা যেন জীবন্ত ধোঁয়ার মতো রাস্তার উপর কুণ্ডলি পাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে রাস্তাটা আসলে কোথাও যাচ্ছে না, সোজা গিয়ে মিশেছে ওই সাদা দেওয়ালের গায়ে। অর্ণব লক্ষ্য করল না তার ড্যাশবোর্ডের জিপিএস স্ক্রিনটা এইমাত্র রিকানেক্টিং দেখিয়ে দপ করে নিভে গেল। মোবাইলের নেটওয়ার্কের বারগুলোও একটা একটা করে কমতে শুরু করেছে। 4G থেকে 3G, তারপর এবং শেষে নো সার্ভিস। সে গিয়ার শিফট করল। ইঞ্জিনের শব্দটা এখন আগের চেয়ে অনেক বেশি ভারী শোনাচ্ছে। গাড়িটা আবার চলতে শুরু করল সেই কুয়াশার পেটের ভেতর। অর্ণব জানত না সে কেবল শর্টকাট নিচ্ছে না, সে এমন একটা রাস্তায় প্রবেশ করেছে যেখানে সময়ের কাঁটা উল্টো দিকে ঘোরে। বাড়ি ফেরার তারা তাকে নিয়ে যাচ্ছে এমন এক অতিথির কাছে যে বহু বছর ধরে মাইলফলক ৪৪-এর পাশে অন্ধকারের মধ্যে ক্ষুধার্ত হয়ে বসে আছে। আর আজ রাতে অর্ণবই তার একমাত্র অতিথি। কুয়াশা জিনিসটা খুব অদ্ভুত। দূর থেকে দেখলে মনে হয় ধোঁয়া, কিন্তু কাছে গেলে তার কোনো অস্তিত্ব নেই। অথচ অর্ণব এখন যে কুয়াশার মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছে তার চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এই কুয়াশা ভারী, চটচটে এবং প্রায় অস্বচ্ছ। হেডলাইটের হাই বিম আলো এই সাদা দেয়াল ভেদ করে 10 ফুটের বেশি এগোতে পারছে না। গাড়িটা ওল্ড ট্রাঙ্ক রোডে ঢোকার পর প্রায় 15 মিনিট কেটে গেছে। অর্ণব জানালার কাঁচটা তুলে দিল। বাইরের বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা। এসির টেম্পারেচার 24-এ দেওয়া, অথচ গাড়ির ভেতরে মনে হচ্ছে হিমাগারের মতো শীতলতা।
সে এসির নব ঘুরিয়ে ফ্যানটা বন্ধ করে দিল, কিন্তু ঠান্ডার কামড় কমল না। রাস্তাটা ক্রমশ খারাপ হচ্ছে। শুরুতে পিচ ঢালাই ছিল, এখন চাকার নিচে ইটের খোয়া আর কাদামাটির সংমিশ্রণ। গাড়ির স্পিডোমিটার 40-এর ঘরে। এর বেশি গতি তোলার সাহস অর্ণবের নেই। দুপাশে জঙ্গল এতটাই ঘন যে মনে হচ্ছে গাছগুলো একে অপরের হাত ধরাধরি করে রাস্তাটা গিলে ফেলার চেষ্টা করছে। হেডলাইটের আলোয় মাঝে মধ্যে একটা প্রাচীন বটগাছের ঝুড়ি রাস্তার ওপর ঝুলে থাকতে দেখা যাচ্ছে, যেন কোনো বৃদ্ধ ডাইনি তার জট পাকানো চুল এলিলিজিয়েছে। অর্ণব স্টিয়ারিংটা শক্ত হাতে ধরে রাখল, তার হাতের তালু ঘামছে। 50 মিনিট, সে বিড়বিড় করে বলল। আর মাত্র 35 মিনিট বাকি, তারপরই মেন রোডে উঠব। গাড়ির ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। শহরের রাস্তায় গাড়ির ইঞ্জিনের শব্দটা অন্যরকম শোনায়, কিন্তু এই নির্জন রাস্তায় সেই শব্দটাই কানে বাজছে। ঘর ঘর, ঘর ঘর, যেন কোনো অসুস্থ জন্তু গোঙাচ্ছে। বিরক্ত হয়ে অর্ণব আবার রেডিওটা অন করার চেষ্টা করল। গান বা খবর, যে কোনো মানুষের গলার আওয়াজ এখন তার খুব দরকার। এই নিস্তব্ধতা তাকে পাগল করে দিচ্ছে। সে এফএমের টিউনিং নবটা ঘোরাতে লাগল। স্যাট, ক্যাচ, ক্যাচ, কেবল স্ট্যাটিক নয়েজ, কোনো স্টেশনেই সিগন্যাল নেই। থাকার কথাও নয়, জায়গাটা লোকালয় থেকে বেশ দূরে। সে রেডিও বন্ধ করতে যাবে ঠিক তখনই স্পিকার থেকে একটা ক্ষীণ সুর ভেসে এলো। অর্ণবের হাতটা থমকে গেল। সুরটা খুব পরিচিত, অনেক পুরনো দিনের কোনো বাংলা গান। সিগন্যাল খুব দুর্বল, তাই কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ভাঙা ভাঙা স্বরে কেউ গাইছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। অর্ণবের হৃৎপিণ্ডটা একটা বিট মিস করল। এই গানটা তার খুব প্রিয়, কিন্তু এই মুহূর্তে, এই পরিস্থিতিতে গানটার কথাগুলো কেমন যেন উপহাসের মতো শোনাল। সে ভলিউমটা সামান্য বাড়াল। গায়কের গলার স্বরটা কেমন যেন যান্ত্রিক, ধীর গতির, যেন ব্যাটারি ফুরিয়ে যাওয়া ক্যাসেট প্লেয়ারে গানটা বাজছে। হঠাৎ গানের মাঝখানে একটা তীক্ষ্ণ যান্ত্রিক চিৎকার শোনা গেল, আর সাথে সাথেই রেডিওটা দপ করে নিভে গেল। কি হচ্ছে এসব? অর্ণব চিৎকার করে ড্যাশবোর্ডে একটা ঘুষি মারল। ভয়? হ্যাঁ, তার ভয় করছে, কিন্তু সে সেটা স্বীকার করতে চাইছে না। সে নিজেকে বোঝাচ্ছে এটা গাড়ির ইলেকট্রনিক সিস্টেমের সমস্যা। অল্টারনেটরে কোনো গণ্ডগোল হয়েছে নিশ্চয়ই। সে আবার রাস্তায় মন দিল। গুগল ম্যাপ কাজ করছে না অনেকক্ষণ। শেষবার যখন দেখেছিল তখন দেখিয়েছিল সোজা রাস্তা, কোনো বাঁক নেই। কিন্তু অর্ণবের মনে হচ্ছে সে গত 10 মিনিট ধরে কেবল বাঁকই নিচ্ছে। রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে গভীরে থেকে গভীরে যাচ্ছে। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার বাম পাশে একটা মাইল ফলক। সাদা পাথরের উপর হলুদ রং করা, পুরনো আমলের মাইল ফলক। হেডলাইটের আলোয় সংখ্যাটা চকচক করে উঠল। ঢাকা, 42 কিলোমিটার। অর্ণব একটু স্বস্তি পেল। যাক, দূরত্ব কমছে। আর 42 কিলোমিটার। এখান থেকে শর্টকাট শেষ হতে হয়তো আর 5-7 কিলোমিটার বাকি। সে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল। একটা সিগারেট ধরানো দরকার, নার্ভগুলো শান্ত করা প্রয়োজন। লাইটারটা জ্বালাতেই গাড়ির ভেতরটা মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হলো। আর সেই 1 সেকেন্ডের আলোয় রিয়ার ভিউ মিরারে সে কিছু একটা দেখল। পিছনের সিটে কেউ বসে আছে। লাইটারটা হাত থেকে পড়ে গেল। অর্ণব জুরক্কা মেরে ঘাড় ঘোরালো। পিছনের সিট একদম খালি। টুনটুনি ফেলে যাওয়া একটা পুতুল আর জলের বোতল গড়াগড়ি খাচ্ছে। শিট, হ্যালুসিনেশন, পিওর হ্যালুসিনেশন। অর্ণব জোরে শ্বাস নিল। অতিরিক্ত স্ট্রেস আর ক্লান্তির কারণে মস্তিষ্ক তার সাথে খেলা করছে। সে নিচু হয়ে লাইটারটা কুড়িয়ে নিল। গাড়ি চলছে। কুয়াশা এখন আরও ঘন। মনে হচ্ছে গাড়ির চাকাগুলো মাটির উপর দিয়ে নয়, মেঘের উপর দিয়ে চলছে। আরও প্রায় 10 মিনিট ড্রাইভ করার পর সামনে আবার একটা মাইল ফলক দেখা গেল। অর্ণব বনমনেই সেদিকে তাকালো। ঢাকা, 44 কিলোমিটার। অর্ণব ভ্রু কুঁচকে ব্রেক কষল। গাড়িটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দাঁড়িয়ে পড়ল। সে কি ভুল দেখল? 10 মিনিট আগে সে দেখেছে 42 কিলোমিটার, এখন 44 কিলোমিটার হয় কি করে? সে কি উল্টো দিকে গাড়ি চালাচ্ছে? অসম্ভব। এই রাস্তায় সে একবারের জন্যও ইউটার্ন নেয়নি। রাস্তাটা সোজা এক মুঠি। তাহলে দূরত্ব বাড়ল কেন? সে চোখের চশমাটা খুলে শর্টের কোনায় মুছল, আবার পড়ল। হ্যাঁ, মাইল ফলকে স্পষ্ট লেখা 44। সংখ্যাটা যেন অন্ধকারে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে। অর্ণব জানালার কাঁচ নামাল, বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করল। বাইরে কোনো শব্দ নেই, ঝিঝি পোকার দাগ নেই, বাতাসের শব্দ নেই, এমনকি বৃষ্টির শব্দও থেমে গেছে। এক মৃত্যুপুরীর মতো নীরবতা। কেবল গাড়ির হেডলাইটের সামনে কুয়াশার কুণ্ডলি পাক খাওয়া ছাড়া আর কিছু নড়ছে না। হ্যালো, কেউ আছেন? অর্ণব চেঁচিয়ে উঠল। তার নিজের গলার আওয়াজটা কুয়াশায় বাড়ি খেয়ে যেন প্রতিধ্বনিত হল না, বরং শুষে নিল অন্ধকার। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা শব্দ হলো।
মট মট শুকনো ডাল ভাঙার শব্দ। কেউ একজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে, ভারী পায়ের আওয়াজ। শব্দটা রাস্তার সমান্তরালে এগিয়ে আসছে, গাড়ির দিকে। অর্ণব দ্রুত জানালা তুলে দিল, লক করে দিল সব গটি দরজা। যুক্তি আর বিজ্ঞান দিয়ে এই পরিস্থিতির ব্যাখ্যা করা যাচ্ছে না। তার মনে পড়ে গেল সেই দোকানদারের কথা। রাতের বেলা ওই পথে যেও না বাবু, ওটা মানুষের রাস্তা নয়। অর্ণব গিয়ারে হাত রাখল, হাতটা থরথর করে কাঁপছে। গাড়িটা স্টার্ট দিতে যাবে ঠিক তখনই লক্ষ্য করল ড্যাশবোর্ডে তেলের কাঁটাটা লাল দাগের নিচে নেমে গেছে। লো ফিউল ওয়ার্নিং লাইটটা জ্বলছে। অথচ মেন রোড থেকে ঢোকার সময়ও ট্যাঙ্ক অর্ধেক ভর্তি ছিল। 15 কিলোমিটার রাস্তায় অর্ধেক ট্যাঙ্ক তেল শেষ হওয়া অসম্ভব। অর্ণবের গলা শুকিয়ে কাঠ। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ যান্ত্রিক গণ্ডগোল নয়, সে ফাঁদে পড়েছে। এমন এক ফাঁদ যেখানে দূরত্ব বাড়ে, সময় থমকে যায় আর তেল ফুরিয়ে আসে, কিন্তু গন্তব্য কখনো কাছে আসে না। সে অ্যাক্সেলারেটরে পা চাপল, গাড়িটা আর্তনাদ করে আবার ছুটতে শুরু করল। পালতে হবে, যেদিকেই হোক এই রাস্তা থেকে বের হতে হবে। কিন্তু অর্ণব জানত না এই রাস্তাটা একটা বৃত্ত, আর বৃত্তের কোনো শেষ থাকে না। ভয় মানুষের আদিমতম অনুভূতি। আর এই ভয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এটি মানুষকে দিয়ে এমন কিছু বিশ্বাস করায় যা স্বাভাবিক সময়ে সে কখনোই করত না। তৃষ্ণা এবং ক্লান্তি যখন মানুষের যুক্তিবুদ্ধিকে গ্রাস করে ফেলে, তখন মরীচিকাকেও মনে হয় ওয়েসিস। অর্ণব জানে না সে কতক্ষণ ধরে ড্রাইভ করছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই, কিন্তু এই রাস্তায় সময়ের কোনো অর্থ নেই। এখানে সময় স্থির অথবা মৃত। গাড়ির ড্যাশবোর্ডের দিকে তাকাতে তার ভয় করছে। ফুয়েল গেজের কাঁটা বিপজ্জনকভাবে লাল দাগের নিচে নেমে গেছে। অর্থাৎ এমটি লেখাটা জ্বলছে দপ দপ করে। ইঞ্জিনের শব্দটাও কেমন যেন খাপ ছাড়া হয়ে গেছে, যেন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে কোনো মুমূর্ষু রোগী গোঙাচ্ছে। যে কোনো মুহূর্তে ইঞ্জিনটা কেসে উঠে চিরতরের জন্য স্তব্ধ হয়ে যাবে। আর তখন এই অন্ধকারের মাঝখানে কুয়াশার সমুদ্রে তাকে একা বসে থাকতে হবে। এই ভাবনাটা মাত্রই অর্ণবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার এখন একটু জল দরকার, এক ফোঁটা জল। কিন্তু গাড়ির বোতলটা খালি, পেছনের সিটে গড়িয়ে পড়া বোতলটাও শূন্য। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, জিহ্বাটা মুখের ভেতরে শিরিষ কাগজের মতো খসখস করছে। হঠাৎ কুয়াশার চাদর ফুঁড়ে অনেকটা দূরে একটা টিমটিমে আলো দেখা গেল। প্রথমে অর্ণব ভাবল এটা হয়তো তার মনের ভুল, চোখের ক্লান্তি থেকে তৈরি কোনো হ্যালিউসিনেশন, বা হয়তো কোনো জোনাকি পোকা। কিন্তু না, আলোটা স্থির, ওটা নড়ছে না। হলদেটে ম্লান একটা আলো, ঠিক যেন পুরনো দিনের হ্যারিকেনের শিখা। অর্ণবের শরীরে যেন নতুন করে রক্ত চলাচল শুরু হলো। এক অদ্ভুত স্বস্তি তাকে ঘিরে ধরল। থ্যাঙ্ক গড, কোনো জনবসতি! সে নিজের অজান্তেই চিৎকার করে উঠল। মানুষ, অবশেষে মানুষ! পায়ের চাপে অ্যাক্সিলারেটর দাবিয়ে দিল সে। গাড়িটা গোঙাতে গোঙাতে আলোর দিকে এগিয়ে চলল। যত কাছে এগোচ্ছে আলোটা তত স্পষ্ট হচ্ছে। কুয়াশা এখানে কিছুটা পাতলা, যেন আলোটার সম্মানে সরে দাঁড়িয়েছে। রাস্তার ঠিক বাম পাশে একটা বিশাল প্রাচীন বটগাছের নিচে জরাজীর্ণ একটা টিনের ঘর। বটগাছটার ঝুড়িগুলো এমনভাবে নেমে এসেছে যেন ওগুলো দোকানটাকে আঁকড়ে ধরে রেখেছে, পাছে সেটা মাটিতে ধসে পড়ে। দোকানের সামনে বাঁশ আর খড় দিয়ে তৈরি একটা নড়বড়ে চাল, তার নিচে একটা লম্বা কাঠের বেঞ্চি পাতা, আর দোকানের ধাপে ঝুলছে সেই হ্যারিকেনটা, যেটা বাতাসে সামান্য দুলছে। কাঁচের চিমনির ভেতর কালি জমে কালো হয়ে আছে, তার ভেতর দিয়ে আসা আলোটা বড়ই রহস্যময়। অর্ণব দোকানের সামনেই গাড়ি থামালো। ইঞ্জিন বন্ধ করতেই চারপাশটা গ্রাস করল এক হাড় হিম করা নিস্তব্ধতা। এতক্ষণ ইঞ্জিনের শব্দে যে সাহসটা ছিল সেটা নিমেষেই উবে গেল। বাইরের পৃথিবীতে ঝিঁঝি পোকার ডাক নেই, ব্যাঙের ডাক নেই, বাতাসের শীষ নেই, যেন শব্দ নামক জিনিসটাই এই জায়গা থেকে বিলুপ্ত হয়ে গেছে। দোকানটা কি খোলা নাকি পরিত্যক্ত? হ্যারিকেন জ্বলছে মানে নিশ্চয় মানুষ আছে। অর্ণব ধীর পায়ে দোকানের দিকে এগিয়ে গেল। দোকানটা অদ্ভুত রকমের পুরনো, কাঠের খুঁটিগুলো উইপোকায় খাওয়া, টিনের চালে মরিচা পড়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে গত 50 বছরেও এই দোকানে রং করা হয়নি। দোকানের ভেতরে একটা কেরোসিন স্টোভ জ্বলছে, নীল আগুনের শিখাটা হিস হিস করছে, যেন কোনো বিষধর সাপ ফোঁড়া তুলে আছে। তার উপর বসানো একটা বড় তুবড়ে যাওয়া অ্যালুমিনিয়ামের কেটলি। কেটলি থেকে ভাতের মাড়ের মতো সাদা ধোঁয়া বেরোচ্ছে। দোকানের এক কোণায় ছায়ার অন্ধকারে একজন বসে আছে, একজন বৃদ্ধ মানুষ, পরনে একটা ময়লা সাদা গেঞ্জি আর লুঙ্গি। গায়ের চামড়া ঝুলে পড়েছে, হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে।
তার মাথার চুলগুলো ধবধবে সাদা, কিন্তু এলোমেলো। লোকটা এক মনে একটা কাঁচের গ্লাস পরিষ্কার করছে, তার হাতে একটা নোংরা লাল গামছা। অর্ণব একটু ইতস্তত করে বলল, চাচা, একটু জল পাওয়া যাবে? মিনারেল ওয়াটার বা এমনি খাবার জল? বৃদ্ধ মানুষটা মুখ তুলল না, সে গ্লাস মুছতেই থাকল। খস খস খস। গ্লাস মোছার শব্দটা অস্বস্তিকর রকমের জোরে শোনা যাচ্ছে। জল হবে না বাবা, চা হবে, লাল চা। বৃদ্ধের গলাটা মনে হলো কোনো গভীর কুয়োর ভেতর থেকে আসছে, খসখসে যান্ত্রিক, যেন বহুদিন অব্যবহৃত থাকার পর কোনো মরিচা ধরা কবজা নড়ল। জল হবে না বাবা, চা হবে, লাল চা। অর্ণব ঢোক গিলল। লোকটার আচরণ স্বাভাবিক নয়, তবুও তৃষ্ণার কাছে সে হার মানল। গরম চা হলেও গলাটা তো ভিজবে। আচ্ছা, তাই দিন। আর প্লিজ বলবেন মেন হাইওয়েটা এখান থেকে কত দূর? আমার জিপিএস কাজ করছে না, আমি বোধহয় পথ হারিয়েছি। বৃদ্ধ এবার ধীরে ধীরে মুখটা ঘোরালো। হ্যারিকেনের আলোয় অর্ণব লোকটার মুখ দেখল। অর্ণবের বুকের ভেতরটা ধক করে উঠল, পা জমে গেল মাটিতে। লোকটার মুখে অজস্র বলিরেখা, যেন শুকনো মাকড়সার জাল। গাল দুটো ভাঙা, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হল তার চোখ। চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই, সেদ্ধ করা ডিমের সাদা অংশ বসিয়ে দেওয়া হয়েছে। অন্ধ? তাহলে গ্লাস মুছতে কি করে? আমার দিকে তাকালো কি করে? হাইওয়ে। বৃদ্ধ হাসল, দাঁথিন মারি বের করে এক অদ্ভুত হাসি। মনে হলো তার মুখের চামড়াটা ফেটে যাবে। এখান থেকে কেউ হাইওয়েটা ফেরে না বাবা, যারা আসে তারা তো থাকার জন্যই আসে। কথাটা শুনে অর্ণবের শিরদাণ্ডে ঠান্ডা স্রোত নেমে গেল। সে বুঝতে পারল এখানে থামাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। মানে, এটা কি ওল্ড ট্রাঙ্ক রোড নয়? অর্ণব নিজের অজান্তেই পিছিয়ে গেল এক পা। বৃদ্ধ কোনো উত্তর দিল না। সে কেটলি থেকে গরম জল ঢালল গ্লাসে, লিকার মেশালো। রক্তের মতো গাঢ় লাল রঙের চা, ধোঁয়া উঠছে। সে গ্লাসটা অর্ণবের দিকে বাড়িয়ে দিল। নাও, খেয়ে নাও, শরীর গরম হবে। রাত তো সবে শুরু, অনেক দূর যেতে হবে তোমাকে, অনন্ত পথ। অর্ণব হাত বাড়াল না। তার নজর পড়ল দোকানের পেছনের দিকের একটা অন্ধকার কোণায়, সেখানে আরও একটা বেঞ্চ পাতা আছে। এতক্ষণ খেয়াল করেনি অন্ধকারে সেখানে আরও দুজন বসে আছে। দুটো অবয়ব, চুপচাপ বসে আছে। তাদের সামনেও চায়ের গ্লাস রাখা আছে, কিন্তু ধোঁয়া উঠছে না। চা ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। একজন মহিলার গায়ে একটা পুরনো আমলের সুতি শাড়ি, অন্যজন একটা নীল শার্ট পরা যুবক। তারা নড়ছে না, কথা বলছে না, এমনকি শ্বাস নেওয়ার সময় তাদের বুক ওঠানামা করছে বলেও মনে হচ্ছে না। ওরা কারা? অর্ণব অস্ফুট স্বরে জিজ্ঞেস করল। তার গলা কাঁপছে। ওরা? বৃদ্ধ সেদিকে তাকালো না। এক মনে চা নাড়তে লাগলো চামচ দিয়ে। টুং টাং শব্দটা হাতুড়ির মতো বাজছে অর্ণবের কানে। ওরা তোমার মতোই পথ হারিয়েছিল, অপেক্ষা করছে বাসের জন্যে। কিসের বাস এত রাতে? যে বাসটা শেষ গন্তব্যে নিয়ে যায়, বৃদ্ধ ফিসফিস করে বলল। অর্ণব ভালো করে তাকালো ওই দুজনকে। হ্যারিকেনের আলোটা একটু উজ্জ্বল হতেই সে শিউরে উঠল। মহিলাটির কাঁধের উপর ধুলো জমে আছে। নীল শার্ট পরা ছেলেটার চুলে মাকড়সার জাল। তাদের চামড়া ফ্যাকাশে, অনেকটা মোমের মতো, যেন তারা গত কয়েক ঘন্টা নয়, কয়েক বছর ধরে ওই একই ভঙ্গিতে বসে আছে। হঠাৎ বাম পাশের নীল শার্ট পরা যুবকটির মাথাটা একটু কাত হয়ে গেল, যেন ঘাড়ের হাড়টা নেই। আর সেই সাথে তার হাতের গ্লাসটা হাত ফসকে নিচে পড়ে গেল। ঠং করে শব্দ হলো না। গ্লাসটা মাটিতে পড়ে গড়াগড়ি খেলল, কিন্তু ভাঙল না। আর গ্লাস থেকে কোনো তরল পড়ল না। যা বেরিয়ে এলো তা চা নয়, ওটা জমাট বাঁধা কালো রক্ত, দলা পাকানো। পালা অর্ণব! অর্ণবের মস্তিষ্ক চিৎকার করে উঠল। পালা এক্ষুনি! সে আর এক মুহূর্ত দাঁড়ানো না, পেছনের দিকে দৌড় দিল। চা খাবে না খোকা? বৃদ্ধের গলাটা এবার আর দুর্বল শোনাল না। মনে হলো ১০০টা শিয়াল একসাথে চিৎকার করে উঠল। গলাটা ক্রমশ চড়ছে। দামটা দিয়ে যাও, আত্মার দাম দিয়ে যাও! অর্ণব হুমড়ি খেয়ে পড়ল গাড়ির বনেটের ওপর। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে চাবি বের করার চেষ্টা করল। হাত থেকে চাবিটা পিছলে পড়ে গেল কাদায়। শিট শিট নো! সে নিচু হয়ে অন্ধের মতো কাদামাটিতে হাতড়াতে লাগল। দোকানের ভেতর থেকে ওই খসখসে হাসির শব্দটা আসছে, আর তার সাথে শোনা যাচ্ছে ভারী পায়ের শব্দ। ধপ ধপ ধপ। কেউ একজন দোকান থেকে বেরিয়ে আসছে। অর্ণব চাবিটা পেল, কাদা মাখা চাবি। সে দরজা খুলে ভেতরে ঢুকেই লক করে দিল।
চাবিটা ইগনিশনে ঢোকালো, হাত কাঁপছে প্রবলভাবে। ঘর 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 ঘর, ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, সেলফ কাজ করছে না। প্লিজ গড, প্লিজ স্টার্ট হ। অর্ণব স্টিয়ারিংয়ে ঘুষি মারল, কান্নায় তার গলা বুজে আসছে। দোকানের সেই বৃদ্ধ এখন গাড়ির জানালার ঠিক বাইরে, সে জানালার কাঁচে মুখ ঠেকিয়ে আছে। এত কাছ থেকে দেখল অর্ণব লোকটার মুখের চামড়া পচে গলে খসে পড়ছে, নাকের জায়গায় কেবল দুটো গর্ত, আর সেই সাদা চোখের ভেতর দিয়ে এখন সরু সরু সাদা পোকা বেরোচ্ছে। বৃদ্ধ তার হাড় সারা আঙুল দিয়ে কাঁচের টোকা দিল, ঠক ঠক ঠক। দরজাটা খোলো বাবা, একা থাকতে ভালো লাগে না, আমরা সবাই বন্ধু। অর্ণব সর্বশক্তি দিয়ে চাবিটা খোঁড়ালো, মনে মনে ডাকল পৃথিবীর সব দেবতাকে। ইঞ্জিনটা একবার কেশে গর্জে উঠল, সে গিয়ার ফেলার অপেক্ষা করল না, ক্লাচ ছেড়ে দিয়ে এক্সেলারেটরে পা দিল। গাড়িটা একটা ভয়ানক ঝাঁকুনি দিয়ে চাকা স্লিপ করে ছিটকে বেরিয়ে গেল সেখান থেকে। রিয়ার ভিউ মিরারে শীষবারের মতো অর্ণব তাকালো। কুয়াশার মধ্যে সেই টিমটিমে আলোটা আর দেখা যাচ্ছে না। দোকান নেই, বটগাছ নেই, কিচ্ছু নেই। কেবল রাস্তার পাশে একটা ভাঙা মাইল ফলক দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, হাত নেড়ে বিদায় জানাচ্ছে। তার হাতটা স্বাভাবিকের চেয়ে ৩ গুণ লম্বা হয়ে গাড়িটাকে ধরার জন্য এগিয়ে আসছিল, কিন্তু অল্পের জন্য নাগাল পেল না। অর্ণব ভুপিয়ে কেঁদে উঠল। স্টিয়ারিং হুইলটা ধরে সে কাঁপছে। সে বুঝতে পারছে সে কোনো সাধারণ চায়ের দোকানে থামেনি, সে থামছিল এমন এক জায়গায় যেটা এই পৃথিবীর অংশ নয়, জীবিত আর মৃতের মাঝখানের কোনো স্টেশন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গাড়ির এসি চলছে, কাঁচ বন্ধ, তবুও গাড়ির ভেতরে এখন সেই পচা ফুলের আর ফরম্যালিনের তীব্র গন্ধটা পাওয়া যাচ্ছে, যে গন্ধটা ওই বৃদ্ধের গা থেকে আসছিল। অর্ণব রিয়ার ভিউ মিরারের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। তার মনে হচ্ছে পেছনের সিটে সে আর একা নেই। গাড়িটা এখন আর অর্ণবের নিয়ন্ত্রণে নেই বললেই চলে। সে স্টিয়ারিং হুইলটা প্রাণপণে আঁকড়ে ধরে আছে। তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে চাপে, কিন্তু তার মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি গাড়িটাকে চুম্বকের মতো সামনের অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। স্পিডোমিটারের কাঁটা ৮০ পার করেছে। এই ভাঙাচোরা এবড়ো খেবড়ো রাস্তায় এই গতিতে গাড়ি চালানো আত্মহত্যার শামিল। শক অবজর্ভারগুলো প্রতিটা ঝাঁকুনিতে আর্তনাদ করে উঠছে, যেন যে কোনো মুহূর্তে গাড়ির চেসিস থেকে চাকাগুলো আলাদা হয়ে যাবে। কিন্তু অর্ণব গতি কমাতে পারছে না, কারণ পেছনের সেই চায়ের দোকানের স্মৃতি তাকে তাড়া করছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই গন্ধটা, পচা ফুলের আর ফরম্যালিনের সেই তীব্র কুটু গন্ধ, যেটা ওই বৃদ্ধের গা থেকে আসছিল। সেটা এখনও গাড়ির ভেতরে ভুরভুর করছে। মনে হচ্ছে গন্ধটা এসি ভেন্ট দিয়ে বেরোচ্ছে, অথবা পেছনের সিটের চামড়ার ভাঁজে লুকিয়েছিল এতক্ষণ। অর্ণব বমি আটকানোর চেষ্টা করল। সে দ্রুত জানলার কাঁচ নামিয়ে দিতে চায়, যাতে বাইরের বাতাস এসে এই দূষিত বাতাস বের করে দেয়। সে ড্রাইভার সাইড ডোরের উইন্ডো বাটন চাপল। কিছু হলো না, কাঁচ নামল না। সে আবার চাপল, জোরে, পাগলের মতো। ক্লিক ক্লিক ক্লিক। সুইচ কাজ করছে না, পাওয়ার উইন্ডো জ্যাম হয়ে গেছে। অর্ণবের কপালে ঘাম জমল। সে সেন্ট্রাল লকের আনলক বোতাম টিপল। কোনো যান্ত্রিক সাড়া শব্দ নেই। দরজার হাতল ধরে টানাকানি করল, খুলল না। সে একটা কাঁচের বাক্সে বন্দি, একটা চলমান কফিন যা তাকে বহন করে নিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। অর্ণব এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ড্যাশবোর্ড থেকে ফোনটা তুলে নিল। তার হাত এত বেশি ঘামছে যে ফোনটা বারবার পিছলে যাচ্ছে। স্ক্রিনের আলোয় চোখ ধাঁধিয়ে গেল। নেটওয়ার্ক বারের দিকে তাকালো সে। এক দাগ সিগন্যাল আসছে এবং যাচ্ছে। লেখাটা জলজল করছে। ইন্টারনেটের আশা নেই, কিন্তু ভয়েস কল হয়তো যাওয়া সম্ভব। পুলিশ, বন্ধু, রিমি, কাউকে না কাউকে জানাতে হবে। সে রিমির নাম্বারে ডায়াল করল। স্ক্রিনে কলিং রিমি লেখাটা ভেসে উঠল। অর্ণব হাঁপুরের মতো শ্বাস নিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। প্লিজ রিমি, ফোনটা তোলো, প্লিজ, আমাকে এখান থেকে উদ্ধার কর। আমি আর দেরি করব না কোনোদিন, প্রমিস করছি। স্পিকারের রিং হওয়ার স্বাভাবিক শব্দ হলো না। এক ধরনের বিপ 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 যান্ত্রিক শব্দ হচ্ছে। হাসপাতালে ইসিজি মেশিনে হার্টবিট বন্ধ হয়ে গেলে যেমন একঘেয়ে শব্দ হয়, ঠিক তেমন। হঠাৎ কলটা কানেক্ট হলো। টাইমার চলতে শুরু করেছে। ০০১, ০০২। হ্যালো, রিমি, তুমি শুনতে পাচ্ছ? অর্ণব চিৎকার করে উঠল, তার গলায় কান্নার রেশ। রিমি, আমি বিপদে পড়েছি। আমি ওল্ড ট্রাঙ্ক রোডে আটকে গেছি। পুলিশকে খবর দাও, লোকেশন ট্রেস করতে বলো।
ওপাশ থেকে কোনো মানুষের গলার আওয়াজ এলো না। শোনা গেল এক অদ্ভুত শব্দ। মনে হলো কেউ পানির অনেক গভীর থেকে কথা বলার চেষ্টা করছে। বড়বড় ঘর শব্দ, যেন ডুবে যাওয়া কোনো মানুষ শেষবারের মতো নিঃশ্বাস নিচ্ছে। তারপর হঠাৎ করে রিমির গলা শোনা গেল, কিন্তু এটা রিমির স্বাভাবিক গলা নয়, এটা অনেক বেশি ধীরগতি বলা, টেনে টেনে বলা কথা। প্রতিটি শব্দের মাঝখানে দীর্ঘ বিরতি। তুমি আর এসো না অর্ণব। অর্ণব স্তম্ভিত হয়ে গেল। রিমি, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম? আবার সেই একই লাইন, হুবহু একই টোন, পিচ সামান্য বিকৃত। তুমি আর এসো না অর্ণব। অর্ণব বুঝতে পারল এটা লাইভ কল নয়, এটা কিছুক্ষণ আগে বলা রিমির কথারই একটা লুপ। কোনো এক অদৃশ্য রেকর্ডার সেটা বারবার বাজিয়ে শোনাচ্ছে। কিন্তু এর পরে যেটা শোনা গেল তার জন্য অর্ণব প্রস্তুত ছিল না। রেকর্ডিংয়ের পেছনের নয়েজটা হঠাৎ বদলে গেল। টুনটুনির গলার আওয়াজ ভেসে এলো। মেয়েটা হাসছে না, কাঁদছে না, সে ছড়া কাটছে, সম্পূর্ণ আবেগহীন কণ্ঠে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। টুনটুনি! অর্ণব চিৎকার করল। রিমি, টুনটুনি কি তোমার কাছে? হ্যালো! ফোনের ওপাশ থেকে এবার একটা বিকট কর্কশ হাসির শব্দ ভেসে এলো। সেই চায়ের দোকানের বৃদ্ধের হাসি। হাসিটা যেন ফোনের স্পিকার ছিঁড়ে অর্ণবের কানে প্রবেশ করল। সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছে না অর্ণববাবু, আমরা সবাই এখন কনফারেন্স লাইনে আছি। অর্ণব আর্তনাদ করে ফোনটা ড্যাশবোর্ডের ওপর আছড়ে ফেলল। ক্র্যাক! স্ক্রিনটা ফেটে চৌচির হয়ে গেল। কাঁচির কুচো ছড়িয়ে পড়ল গিয়ার বাক্সে। কিন্তু ফোনটা বন্ধ হলো না। ফাটা স্ক্রিনেও কল টাইমার চলছে। 55, 56, 57, যেন কলটা কাটবে না। কেউ একজন ওপাশ থেকে নিঃশ্বাস ফেলছে, ভারী ভেজা নিঃশ্বাস। ফোনের ব্যাটারি না খোলা পর্যন্ত এই সংযোগ বিচ্ছিন্ন হবে না। অর্ণব গাড়ি থামানোর চেষ্টা করল, মরিয়াভাবে ব্রেক প্যাডেলটা চেপে ধরল, 2 পায়ে চাপ দিল। গাড়ি থামল না, বরং ইঞ্জিনের আরপিএম বেড়ে গেল। ভুম ভুম করে গর্জন উঠল ইঞ্জিন। গাড়িটা নিজে থেকেই গতি বাড়াচ্ছে। অর্ণব ব্রেকের উপর দাঁড়িয়ে পড়ল প্রায়, কিন্তু যন্ত্রটা আজ তার মালিকের কথা শুনতে নারাজ। স্টিয়ারিং হুইলটা আগুনের মতো গরম হয়ে উঠেছে, হাত রাখা যাচ্ছে না। হঠাৎ গাড়ির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লেটা, যেখানে এতক্ষণ জিপিএস সিগন্যাল ছিল না, সেটা দপ করে জ্বলে উঠল। পুরো স্ক্রিন লাল, রক্তের মতো টকটকে লাল। সেখানে একটা ম্যাপ লোড হচ্ছে, কিন্তু এটা গুগল ম্যাপ বা অ্যাপল ম্যাপ নয়। ম্যাপের রাস্তাগুলো নীল বা হলুদ নয়, কালচে লাল রঙের, দেখতে হুবহু মানুষের শরীরের শিরার মতো। শিরাগুলো দপদপ করছে। একটা যান্ত্রিক ফিমেল ভয়েস ভেসে এলো স্পিকার দিয়ে। সেই পরিচিত গুগল অ্যাসিস্ট্যান্টের গলা, কিন্তু তাতে কোনো মানবিকতা নেই। গন্তব্য পুনর্নির্ধারণ করা হচ্ছে, রিরুটিং, রিরুটিং। স্ক্রিনে বড় বড় হরফে লেখা উঠল, ডেস্টিনেশন, ডেড এন্ড। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? স্টিয়ারিং চাপড়াতে লাগল অর্ণব। থামা গাড়ি, থামা বলছি। অ্যাসিস্ট্যান্টের যান্ত্রিক গলা উত্তর দিল, বাড়ি ফেরার সময় অতিক্রান্ত হয়েছে। নতুন গন্তব্য, অনন্তকাল, আবহাওয়া, অন্ধকার, বাঁচার সম্ভাবনা 0%। সামনে কুয়াশা এত ঘন যে মনে হচ্ছে গাড়ির হেডলাইটগুলো কঠিন কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে। রাস্তাটা ক্রমশ সরু হয়ে আসছে। দুপাশের জঙ্গল এখন গাড়ির গায়ে বাড়ি খাচ্ছে। গাছের ডালগুলো জানলার কাঁচে আঁচড় কাটছে, খসখস ক্যাচ ক্যাচ, যেন হাজার হাজার নখ দিয়ে কেউ কফিনের ঢাকনা খোলার চেষ্টা করছে। হঠাৎ অর্ণবের সেই ভাঙা ফোনটা আবার বেজে উঠল। কোনো কল আসছে না, একটা মেসেজ টোন, টুং। অর্ণব তাকাতে চাইল না, কিন্তু মানুষের কৌতূহল বড়ই অদ্ভুত, আর ভয় সেটাকে আরও উস্কে দেয়। সে আর চোখে ফাটা স্ক্রিনটার দিকে তাকালো। একটা ছবি এসেছে হোয়াটসঅ্যাপে। সেন্ডারের কোনো নাম নেই, নাম্বারটা আননোন, প্রোফাইল পিকচার কালো। অর্ণব কাপা হাতে ফোনটা তুলে নিল। ছবিটা ডাউনলোড হচ্ছে। ইন্টারনেটের গতি খুব স্লো, তাই ছবিটা উপর থেকে ধীরে ধীরে খুলছে। পিক্সেলগুলো পরিষ্কার হচ্ছে। প্রথমে দেখা গেল গাড়ির ছাদ, সেই ধূসর ফ্যাব্রিক, তারপর রিয়ার ভিউ মিরর, তারপর ড্রাইভিং সিট। ছবিটা পুরোপুরি লোড হতে অর্ণবের হাত থেকে ফোনটা পড়ে গেল পায়ের কাছে। অর্ণবের হৃৎস্পন্দন যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। ছবিটা এই মুহূর্তের, গাড়ির ঠিক পেছনের সিট থেকে তোলা, ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে অর্ণব ড্রাইভ করছে, তার পেছনের সিট থেকে, অন্ধকারের ভেতর থেকে একটা ফ্যাকাশে লম্বা হারসা হাত বেরিয়ে এসেছে। হাতটা অর্ণবের ঘাড় স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তোলা। নখগুলো হলুদ, ধারালো। অর্ণব ঝটকা মেরে নিজের ঘাড়ে হাত দিল,
সেখানে কিছু নেই, কিন্তু ঘাড়ের ওই নির্দিষ্ট জায়গাটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে, যেন অদৃশ্য কেউ সেখানে বরফের হাত রেখেছিল। কে কে আছিস পেছনে? সে চিৎকার করে উঠল, পাগলের মতো রিয়ারভিউ মিররে তাকালো। খালি, কেউ নেই, পুতুলটা পড়ে আছে এক কোণায়। কিন্তু সে জানে মিরর মিথ্যা বলতে পারে, নিজের চোখ ধোঁকা দিতে পারে, কিন্তু ডিজিটাল ক্যামেরা মিথ্যা বলে না। পেছনের সিটে কিছু একটা আছে, এমন কিছু যা মানুষের চোখের পাল্লায় ধরা পড়ে না। ঠিক তখনই গাড়ির রেডিওটা নিজে থেকে অন হয়ে গেল। কোনো নব ঘোরানো হয়নি, কোনো স্ট্যাটিক নয়েজ নেই এবার, একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। একজন রেডিও জকি আরজে কথা বলছে, খুব উৎফুল্ল প্রাণবন্ত গলার স্বর, যা এই পরিস্থিতির সাথে ভয়ানকভাবে বেমানান। শুভ রাত্রি বন্ধুরা, আপনারা শুনছেন মিডনাইট হাইওয়ে FM 88.0। আমাদের আজকের শোয়ের একমাত্র শ্রোতা আমাদের প্রিয় বন্ধু অর্ণব। অর্ণব খুব চেষ্টা করছে বাড়ি ফেরার, বেচারা, কিন্তু সে জানে না যে তার বাড়ির রাস্তাটা আমরা মানচিত্র থেকে অনেক আগেই মুছে দিয়েছি। আরজে একটু থামল, তারপর ফিসফিস করে বলল, অর্ণব, তুমি কি পেছনের সিটে তাকাতে ভয় পাচ্ছ? ভয় পেও না, পরের গানটা অর্ণব এবং তার পেছনের যাত্রীর জন্যেই। রেডিওতে গান বেজে উঠল, সেই পুরনো দিনের গান, কিন্তু এবার আর কোনো গায়ক গাইছে না। গাইছে অনেকগুলো বাচ্চা, সমবেত স্বরে। তাদের গলায় কোনো সুর নেই, আছে কেবল একঘেয়ে যান্ত্রিকতা। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। অর্ণব দু হাতে কান চেপে ধরল, সে স্টিয়ারিং ছেড়ে দিল। গাড়িটা নিজের মনেই ছুটে চলেছে অন্ধকারের দিকে। হেডলাইটের আলোয় সামনে একটা বিশাল সাইনবোর্ড দেখা যাচ্ছে। এতক্ষণ যত সাইনবোর্ড দেখেছে সব ছিল দূরত্ব নির্দেশক, কিন্তু এই সাইনবোর্ডটা আলাদা। কুয়াশার মধ্যে সেটা ধীরে ধীরে স্পষ্ট হল। লাল রঙের বড় একটা বোর্ড, তাতে সাদা রঙে বড় বড় করে লেখা, স্বাগতম, জনসংখ্যা আপনি এবং আমরা, প্রস্থান নেই। গাড়িটা সাইনবোর্ড পার হওয়ার সাথে সাথে অর্ণবের মোবাইলের নেটওয়ার্ক বারটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ডিসপ্লেতে লেখা উঠল, নো সার্ভিস, এমার্জেন্সি কলস অনলি। কিন্তু অর্ণব জানে এখানে ডায়াল করলে কোনো পুলিশ বা অ্যাম্বুলেন্স আসবে না। যারা আসবে তারা মানুষ নয়। জগতের সাথে তার শেষ সংযোগটুকু বিচ্ছিন্ন হয়ে গেল। এখন সে পুরোপুরি তাদের দখলে। গতি মানুষকে এক ধরনের মিথ্যে নিরাপত্তা দেয়। যতক্ষণ চাকা ঘোরে, ইঞ্জিন গর্জন করে, ততক্ষণ মনে হয় গন্তব্যে পৌঁছনোর একটা ক্ষীণ আশা আছে। মনে হয় এই অন্ধকার সুড়ঙ্গের শেষে হয়তো আলো আছে। কিন্তু যখন গতি থেমে যায়, তখন পড়ে থাকে কেবল নগ্ন, নিষ্ঠুর সত্য। অর্ণবের গাড়িটা গত ২০ মিনিট ধরে পাগলা ঘোড়ার মতো ছুটছিল, কিন্তু হঠাৎ করেই কোনো ব্রেক কষা ছাড়াই গাড়িটার গতি কমতে শুরু করল। ইঞ্জিনের সেই হিংস্র গর্জন ধীরে ধীরে মিলিয়ে গেল একটা করুণ গোঙানিতে। একসময় গাড়িটা একটা মৃদু ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। অর্ণব স্টিয়ারিং ঘোরাতে চাইল, অ্যাক্সিলারেটরে পা দিয়ে মেঝেতে মিশিয়ে দিল, কিন্তু যন্ত্রটি পুরোপুরি মৃত। ড্যাশবোর্ডের সব আলো একে একে নিভে গেল। স্পিডোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ সব কাঁটা জিরোতে নেমে এলো। এসি বন্ধ হয়ে গেল। রেডিওর সেই ভুতুরে দান থেমে গিয়ে নেমে এলো এক অসহ্য নীরবতা। চারপাশটা এখন কবরের মতো নিস্তব্ধ। অর্ণব নিজের বুকের ধরফড়ানি ছাড়া আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না। সে সামনের দিকে তাকালো। হেডলাইটগুলো এখনও জ্বলছে, তবে খুব ম্লানভাবে, ব্যাটারি শেষের পথে। সেই ধিমধিমে হলুদ আলোয় যা দেখা যাচ্ছে তা দেখার জন্য মানুষের মস্তিষ্ক প্রস্তুত থাকে না। রাস্তা শেষ। কোনো মোড় নেই, কোনো খাদ নেই, কোনো ব্যারিকেড নেই। রাস্তাটা স্রেফ হাওয়া হয়ে গেছে। গাড়িটা যেখানে দাঁড়িয়েছে তার ঠিক ১৫-২০ হাত সামনে পিচ ঢালাই রাস্তাটা যেন কেউ বিশাল এক মহাজাগতিক কুঠার দিয়ে কেটে ফেলেছে। তারপর আর মাটি নেই, জঙ্গল নেই, আকাশ নেই। আছে কেবল এক বিশাল অনন্ত সাদা দেওয়াল, কুয়াশা। কিন্তু এটা সাধারণ শীতের সকালের কুয়াশা নয়, এটা স্থির। বাতাসের তোড়ে এটি নড়ছে না, সরছে না। মনে হচ্ছে সাদা সিমেন্ট বা জমাট বাঁধা ধোঁয়া দিয়ে তৈরি এক আকাশচুম্বী প্রাচীর রাস্তাটাকে আটকে দিয়েছে। কুয়াশার ঘনত্ব এত বেশি যে হেডলাইটের আলো সেটাকে ভেদ করতে পারছে না।
বরং আলো সেখানে বাড়ি খেয়ে ফিরে আসছে। কুয়াশাটা যেন নিজের ভেতর থেকে এক ধরনের অস্বস্তিকর দ্যুতি ছড়াচ্ছে, ফসফরাসের মতো ফ্যাকাশে নীলচে আভা। সেই কুয়াশার গায়ে মাঝে মাঝে কালো শিরার মতো কিছু নড়াচড়া করছে। অর্ণব ঢোক গিলল। গলাটা শুকিয়ে কাষ্ঠ হয়ে গেছে। গাড়ির ভেতরে অক্সিজেনের অভাব হচ্ছে, দম বন্ধ করা গরম। সেই পচা ফুলের গন্ধটা, যেটা এতক্ষণ হালকা ছিল, এখন অসহ্য পর্যায়ে দৌঁছেছে। মনে হচ্ছে পেছনের সিটে রাখা কোনো মৃতদেহ পচতে শুরু করেছে এবং তার সাথে মেশানো হয়েছে হাসপাতালের কড়া ফিনাইলের গন্ধ। অর্ণব নাকের রুমাল চাপল, কিন্তু গন্ধে তার পেটের নাড়িভুড়ি উল্টে আসছে। এখানে বসে থাকলে সে শ্বাসরোধে মারা যাবে অথবা পাগল হয়ে যাবে। এই বদ্ধ ধাতব বাক্সটা এখন আর তার সুরক্ষা কবচ নয়, এটা তার কফিন। সে দরজার লকটা চেক করল। আশ্চর্য, এতক্ষণ যে দরজা খুলছিল না সেটা এখন আনলক হয়ে আছে। লকপিনটা উঠে আছে। মানে তারা চাইছে অর্ণব গাড়ি থেকে নামুক। তারা তাকে নিমন্ত্রণ জানাচ্ছে। অর্ণব সিট বেল্ট খুলল। শব্দটাই নিস্তব্ধটাই বোমার মতো ফাটল। ক্লিক। ড্যাশবোর্ডের গ্লাভ কম্পার্টমেন্ট খুলে সে হাতড়াতে লাগল। একটা ভারী কিছু দরকার, আত্মরক্ষার জন্য, যদিও সে জানে না সে কার বিরুদ্ধে লড়বে। সে একটা বড় লোহার স্ক্রুড্রাইভার আর একটা হেভি ডিউটি টর্চ লাইট পেল। টর্চটা জ্বালিয়ে দেখল আলো খুব দুর্বল, ব্যাটারি কমে এসেছে, তবুও এই অন্ধকারের চেয়ে ভালো। সে রিয়ারভিউ মিররের দিকে তাকালো না, সাহস হল না। যদি মিররে আবার ওই হাতটা দেখা যায় বা অন্য কিছু। ওকে অর্ণব, বি ব্রেভ। টুনটুনির জন্য তোকে ফিরতেই হবে। রিমি অপেক্ষা করছে। সে বিড়বিড় করে নিজেকে সাহস দিল। রিমির মুখটা মনে করার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে রিমির চেহারাটা তার মনে পড়ছে না। মনে পড়ছে কেবল ওই চায়ের দোকানের বৃদ্ধের মুখ। দরজাটা সে খুলল। ক্যাচ শব্দ করে দরজাটা খুলল। বাইরের বাতাস গায়ে লাগতেই তার শরীরের রোমকূপ দাঁড়িয়ে গেল। বাতাসটা হাড় হিম করা ঠান্ডা, কিন্তু তাতে একটা ভেজা চটচটে ভাব আছে। বাতাসের গন্ধে মাটির সোঁদা গন্ধ নেই, আছে পুরনো ভেজে কাপড় আর পোড়া মাংসের গন্ধ। অর্ণব গাড়ি থেকে নামল। জুতোর নিচে ইঁটের খোঁয়া মড়মড় করে উঠল। সে চারপাশটা টর্চ মেরে দেখার চেষ্টা করল। রাস্তার দুপাশের জঙ্গল এখানে নেই। গাছপালাগুলো সব শুকিয়ে কাঠ হয়ে আছে। গাছের ডালগুলোতে কোনো পাতা নেই। সেগুলো কঙ্কালের আঙুলের মতো আকাশের দিকে তাক করা, যেন গাছগুলো এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে জমে গেছে। সে ধীর পায়ে সামনে এগোল, সেই কুয়াশার দেওয়ালের দিকে। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানে দাঁড়িয়ে সে নিচে তাকালো। কোনো খাদ নেই, কোনো মাটি নেই। রাস্তার ভাঙা অংশের নিচ থেকে কেবল ধোঁয়া উঠছে। মনে হচ্ছে পুরো রাস্তাটা মহাশূন্যের ওপর ভাসছে। নিচে তাকালে মাথা ঘুরে যায়। অনন্ত গভীরতা। অর্ণব হাত বাড়িয়ে কুয়াশাটা স্পর্শ করার চেষ্টা করল। তার আঙুলগুলো কুয়াশার ভেতর ঢুকতেই এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হল। মনে হলো সে কোনো ঠান্ডা জেলি বা মাকড়সার জালের ভেতর হাত ঢুকিয়েছে। সে দ্রুত হাতটা টেনে নিল। আঙুলের ডগাগুলো নীল হয়ে গেছে ঠান্ডায়, আর তার হাতে লেগে আছে এক ধরনের পিচ্ছিল পদার্থ। হঠাৎ কুয়াশার দেয়ালের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, মৃদু গুঞ্জন, অনেকটা মৌমাছির ছাঁকের মতো, অথবা হাজার হাজার মানুষের ফিসফিসানি একসাথে করলে যেমন শোনায়। শব্দটা বাতাসের সাথে ভেসে আসছে না, শব্দটা তৈরি হচ্ছে সরাসরি তার মস্তিষ্কের ভেতরে। অর্ণব কান পেতে শোনার চেষ্টা করল। ফিরে এসো, দেরি হয়ে গেছে বাবা। অনেকগুলো গলা, তার মধ্যে একটা গলা খুব পরিচিত, হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার মতো পরিচিত। টুনটুনি, বাবা আমি এখানে, আমাকে নিয়ে যাও। টুনটুনির গলার স্বর, কান্না ভেজা, খুব ভীত। অর্ণব চমকে উঠল, তার শরীরের রক্ত জল হয়ে গেল। টুনটুনি, তুই কোথায় মা? সে টর্চটা এদিক ওদিক ঘোরাল, পাগলের মতো খুঁজতে লাগল। টুনটুনি, তুই কি গাড়িতে? কিন্তু গাড়িটা তো খালি। বাবা, আমার ভয় করছে, ওই লোকটা আমাকে ধরে রেখেছে, আমার হাত ব্যথা করছে বাবা। কোন লোকটা? অর্ণব চিৎকার করে উঠল। তার মস্তিষ্কের যুক্তি কাজ করা বন্ধ করে দিয়েছে। সন্তানের কান্না, বাপের সব যুক্তি, সব বিজ্ঞান ধূলিসাৎ করে দেয়। ওই দাদুটা, যার চোখ নেই। তুমি এসো বাবা, কুয়াশার ভেতরে এসো। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি আসছি মা, আমি আসছি, ভয় পাস না।
সে স্ক্রু ড্রাইভারটা শক্ত করে ধরল। তার সামনে এখন আর কোনো ভয় নেই, আছে কেবল সন্তানকে বাঁচানোর আদিম প্রবৃত্তি। যদিও তার মনের একটা কোণ, তার অবচেতন মন বারবার সতর্ক করছে, এটা ফাঁদ, টুনটুনি বাড়িতে আছে, এটা মায়া, এটা হ্যালিউসিনেশন। কিন্তু যদি সত্যি হয়, যদি ওরা টুনটুনিকে কোনোভাবে এখানে নিয়ে এসে থাকে, এই রাস্তার নিয়ম তো সে জানে না। অর্ণব এক পা বাড়ালো শূন্যের দিকে। কুয়াশার দেয়ালটা যেন তাকে চুম্বকের মতো টানছে। সেই দেয়ালটার আরও কাছে গেল। কুয়াশার ভেতর আবছা ছাড়া দেখা যাচ্ছে, নড়াচাড়া করছে, মানুষের অবয়ব। একজন নয়, অনেকজন। তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তারা হাত বাড়িয়ে আছে অর্ণবের দিকে, যেন তারা তাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে অর্ণবের পেছনে ফেলে আসা গাড়িটার হেডলাইট দপ করে নিভে গেল। পুরো পৃথিবীটা অন্ধকারে ডুবে গেল। কেবল অর্ণবের হাতের দুর্বল টর্চ লাইটটা সম্বল। সেই আলো কাঁপা কাঁপা হাতে কুয়াশার ওপর ফেলল সে। আর সেই অন্ধকারে অর্ণবের ঠিক কানের কাছে কেউ একজন গরম নিঃশ্বাস ফেলল, একদম ঘাড়ের ওপর, এত কাছে যে নিঃশ্বাসের দুর্গন্ধে অর্ণবের বমি চলে এলো। স্বাগতম অর্ণববাবু, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম। সেই চায়ের দোকানের বৃদ্ধের গলা, কিন্তু এবার গলাটা অনেক ভারী, অনেক পৈশাচিক। অর্ণব চিৎকার করে টর্চটা ঘোরাতে চাইল, স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করতে চাইল, কিন্তু পারল না। তার আগেই একটা বরফ ঠান্ডা হাত তার ডান হাতের কবজি চেপে ধরল। হাতটা মানুষের নয়, অনেক লম্বা, হাড়সাড় এবং পাথরের মতো শক্ত। নখগুলো অর্ণবের চামড়া ভেদ করে মাংসপেশিতে গেঁথে গেল। অর্ণব দেখল কুয়াশার দেয়ালটা সরে আসছে, দেয়ালটা তাকে গ্রাস করতে আসছে। কুয়াশার ভেতর থেকে আরও অনেকগুলো হাত বেরিয়ে এলো। কারো হাত পোড়া, কারো হাতে মাংস নেই, কেবল হাড়। তারা অর্ণবের জামা, প্যান্ট, চুল খামচে ধরল। টুনটুনি নেই এখানে, কানের কাছে সেই গলার স্বরটা ফিসফিস করে বলল এবং হেসে উঠল। কিন্তু তুমি এখন আমাদের হয়ে যাবে, আমাদের জনসংখ্যা বাড়ল। অর্ণব সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে! কিন্তু হাজারটা হাতের শক্তির কাছে সে তুচ্ছ। তারা তাকে মেঝের উপর দিয়ে নয়, শূন্যের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কুয়াশার ভেতরে। কুয়াশার দেয়ালটা অর্ণবকে স্পর্শ করল। প্রথম অনুভূতিটা ঠান্ডার নয়, বরং তীব্র জ্বলুনির। মনে হলো হাজারটা অ্যাসিড মাখানো পিঁপড়ে তাকে কামড়াতে শুরু করেছে। তার চামড়া যেন গলে যাচ্ছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু কুয়াশা তার মুখের ভেতর, নাকের ভেতর ঢুকে গেল। তার ফুসফুস ভরে গেল সেই সাদা ধোঁয়ায়, ধোঁয়াটার স্বাদ ছাইয়ের মতো। সে দেখল রাস্তাটা পায়ের নিচ থেকে মিলিয়ে যাচ্ছে। সে আর হাইওয়েতে নেই, সে এখন অন্য কোথাও, এমন একটা জায়গায় যেখানে দিন হয় না, যেখানে সূর্য ওঠে না, যেখানে ঘড়ির কাঁটা চলে না। মাইল ফলক ৪৪-এর ওপারে, অনন্ত অন্ধকারের লুপে। অর্ণবের হাত থেকে টর্চটা খসে পড়ে গেল। সেটা গড়িয়ে গড়িয়ে রাস্তার শেষ প্রান্তে, যেখানে মাটি আর শূন্যতা মিশেছে, সেখানে গিয়ে থেমে গেল। আলোটা কুয়াশার দিকে মুখ করা। সেই শেষ আলোয় দেখা গেল কুয়াশার ভেতর থেকে শত শত মুখ বেরিয়ে আসছে। কারো চোখ নেই, কারো মুখ সেলাই করা। তারা অর্ণবকে ঘিরে ধরেছে। এবং তারপর টর্চটাও দপ করে নিভে গেল। বাকি রইল কেবল কুয়াশা এবং মাঝরাতের হাইওয়ের অনন্ত নিস্তব্ধতা, যা ভেঙে গেল অর্ণবের শেষ আর্তনাদে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা মাঝে মাঝে বাইরের কোলাহলের চেয়েও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। অর্ণবের এখন ঠিক সেটাই মনে হচ্ছে। বাইরের পৃথিবীতে কেবল হেডলাইটের আলোয় ভেসে ওঠা ঘন কুয়াশা আর ভাঙা রাস্তা, আর ভেতরে কেবল তার নিজের ভারী নিঃশ্বাসের শব্দ এবং ইঞ্জিনের একঘেয়ে গো গো আওয়াজ। শব্দটা এতটাই একঘেয়ে যে মনে হচ্ছে এটা অর্ণবকে হিপনোটাইজ বা সম্মোহিত করার চেষ্টা করছে। অর্ণব স্টিয়ারিং ধরে বসে আছে ঠিকই, কিন্তু তার কান সজাগ হয়ে আছে। মানুষের মস্তিষ্ক খুব অদ্ভুত। যখন সে সম্পূর্ণ নীরবতায় থাকে, তখন সে নিজে থেকেই শব্দ তৈরি করে নেয়। গত ১০ মিনিট ধরে অর্ণবের মনে হচ্ছে পেছনের সিটে মাঝে মাঝে খসখস শব্দ হচ্ছে, যেন কেউ লেদারের সিটের উপর নড়াচড়া করছে। কিন্তু প্রতিবার রিয়ারভিউ মিরারে তাকালে সে কেবল জমাট অন্ধকার ছাড়া আর কিছুই দেখছে না। সব মনের ভুল, অর্ণব জোরে বলল। নিজের গলার আওয়াজ শুনে সে নিজেই চমকে উঠল। এই বদ্ধ কেবিনে তার গলার স্বরটাও কেমন অচেনা শোনাল। একঘেয়েমি কাটাতে এবং এই ভুতুড়ে নীরবতা ভাঙতে অর্ণব হাত বাড়াল মিউজিক প্লেয়ারের দিকে।
ব্লুটুথ কানেক্ট করার ধৈর্য নেই, তাই সে এফএম রেডিওর বোতাম চাপল। কোনো গান, খবর বা মানুষের গলার আওয়াজ, যে কোনো কিছু এখন তার দরকার। খস খস, ক্যাচ। বোতাম চাপতেই স্পিকারগুলো গর্জে উঠল। কোনো গান বা কথা নয়, কেবল তীব্র স্ট্যাটিক নয়েজ। সেই শব্দটা এতটাই তীক্ষ্ণ যে অর্ণব দাঁতের দাঁত চিপল। মনে হলো কেউ একমুঠো বালি কাঁচের ওপর ঘষে দিল, অথবা হাজার হাজার নখ একসাথে ব্ল্যাকবোর্ডে আঁচড় কাটল। ধুর ছাই, এই জঙ্গলে সিগন্যাল থাকার কথাও না। অর্ণব বিরক্ত হয়ে রেডিও অফ করতে গেল। পাওয়ার বটন চাপল সে। একবার, দুবার। রেডিওটা বন্ধ হল না। অর্ণব ভ্রু কুচকে আবার চাপল, এবার জোরে, দীর্ঘক্ষণ চেপে ধরে রাখল। রেডিওর ডিসপ্লেতে সবুজ আলো জ্বলছে, ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে ৮৮.০ FM, কিন্তু সাউন্ড বন্ধ হচ্ছে না, বরং স্ট্যাটিক নয়েজের ভলিউমটা সামান্য বাড়ল। হোয়াট দ্য হেল? অর্ণব ভলিউম নবটা উল্টো দিকে ঘোরাল। শব্দ কমার কথা, কিন্তু কমছে না। নবটা ফ্রি হয়ে ঘুরছে, যেন ভেতর থেকে কানেকশন কেটে গেছে। ভলিউম এখন নিজে থেকেই বাড়ছে, কমছে, ঢেউয়ের মতো। শ শ শ। হঠাৎ সেই কর্কশ ক্যাচ ক্যাচ শব্দের ভেতর থেকে একটা সুর ভেসে এলো, খুব অস্পষ্ট, ভাঙা ভাঙা, যেন অনেক দূর থেকে বাতাসের ঢেউয়ে ভেসে আসছে। অর্ণব গান খাড়া করল, হাত সরিয়ে নিল ড্যাশবোর্ড থেকে। কোনো বাদ্যযন্ত্র নেই, কেউ শীষ দিচ্ছে। খুব নিচু লয়ে, করুণ একটা সুর। সুরটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক ধরতে পারছে না। শীষটা স্পিকারের ডান দিক থেকে বাঁ দিকে সরে গেল, যেন শব্দটা গাড়ির ড্যাশবোর্ডের ভেতর কেউ বসে শীষ দিচ্ছে। ইলেকট্রনিক্স গ্লিচ, অর্ণব নিজেকে বোঝাল, যদিও তার হাত কাঁপছে। অল্টারনেটরের নয়েজ স্পিকারে আসছে, গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া উচিত ছিল। ঠিক তখনই শীষের শব্দটা থেমে গেল, আর রেডিওর ডিসপ্লের ডিজিটাল লেখাগুলো যেখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছিল, সেগুলো হঠাৎ এলোমেলো হতে শুরু করল। সংখ্যাগুলো উল্টে পাল্টে যাচ্ছে। ৮৮.০ থেকে বদলে হয়ে গেল ৬৬.৬, তারপর ০.০০, তারপর কিছু অদ্ভুত জ্যামিতিক সিম্বল ভেসে উঠল। এবং তারপর স্পিকার থেকে একটা গলার আওয়াজ এলো। পুরুষ না নারী বোঝা যাচ্ছে না। গলাটা যান্ত্রিক, আবার একই সাথে খুব মানবিক, যেন গলার স্বরটা জলের অনেক গভীর থেকে বুদবুদ হয়ে উঠে আসছে। ভেজা, আঠালো একটা স্বর। তুমি কি পথ হারিয়েছ, অর্ণব? অর্ণব সজোরে ব্রেক কষল। গাড়িটা চাকা স্লিপ করে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল। সে কি নিজের নাম শুনল রেডিওতে? না, এটা অসম্ভব। এটা তার মনের ভুল। অতিরিক্ত স্ট্রেস, ক্লান্তি আর ক্যাফেনের অভাবে অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। ব্রেইন পরিচিত শব্দ খুঁজতে চাইছে। কিন্তু রেডিওটা আবার কথা বলে উঠল, এবার আরও স্পষ্ট, আরও কাছে। ফিরে যাওয়ার চেষ্টা করো না, ফেরার রাস্তাটা আমরা মুছে দিয়েছি। অর্ণবের হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো। সে কাঁপা কাঁপা হাতে ড্যাশবোর্ডে ঘুষি মারল। বন্ধ হ, বন্ধ হ শয়তান! রেডিওটা বন্ধ হল না, বরং এবার একটা গান বেজে উঠল। সেই পুরনো দিনের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত গান। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো রে? কিন্তু গায়ক হেমন্ত নয়। গলাটা কেমন যেন চ্যাপটা, ভারী, অনেকটা পুরনো ক্যাসেট ফিতে পেঁচিয়ে গেলে যেমন শোনায়। গানটার টেম্পো খুব স্লো, প্রতিটা শব্দের মাঝে দীর্ঘ বিরতি। ব্যাকগ্রাউন্ডে মিউজিকের বদলে একটা হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে, ঠক ঠক ঠক। তুমি বলো তো। অর্ণব ২ হাতে কান চেপে ধরল। স্টপ ইট, স্টপ ইট! গাড়ির ভেতরের আলোটা হঠাৎ দপ করে জ্বলে উঠল, আবার নিভে গেল। গানের ভলিউম এখন সর্বোচ্চ সীমায়। গাড়ির জানালাগুলো কাঁপছে বেসের ধাক্কায়। মনে হচ্ছে কাজগুলো এখনই ভেঙে পড়বে। হঠাৎ গানের লিরিক্স বদলে গেল। গায়ক আর গাইছে না তুমি বলো তো, তার বদলে গাইছে খুব স্পষ্ট করে, তুমি মরো তো। অর্ণব চিৎকার করে মিউজিক সিস্টেমের প্যানেললা ধরে হ্যাচকা টান দিল। প্লাস্টিক ভাঙার মট করে শব্দ হলো, আঙুল কেটে রক্ত বেরোল, কিন্তু সিস্টেমটা ড্যাশবোর্ড থেকে খুলে এলো না। গানটা হঠাৎ থেমে গেল। নেমে এলো পিন পতন নীরবতা। এত তীব্র শব্দের পর এই নীরবতা আরও ভয়ঙ্কর। অর্ণব হাঁপড়ের মতো শ্বাস নিচ্ছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখের চশমাটা ঘোলা হয়ে গেছে। সব কি শেষ? না, আসল ভয়টা এখনও বাকি। গাড়ির পেছনের স্পিকারগুলো, যেগুলো রিয়ার উইন্ডশিল্ডের কাছে, সেখান থেকে ফিসফিসানি শুরু হলো। সামনের স্পিকারে কোনো শব্দ নেই, শব্দ কেবল পেছনে। সারাউন্ড সাউন্ডের মতো,
মনে হচ্ছে দুজন মানুষ পেছনের সিটে বসে একে অপরের কানের কাছে মুখ নিয়ে কথা বলছে। ও কি বুঝতে পারছে? একটা গলা বলল। গলাটা চিকন, শিশুর মতো। না, বোকাটা ভাবছে ও বাড়ি ফিরবে। অন্য একটা গলা উত্তর দিল। এই গলাটা খসখসে, যেন শুকনো পাতার উপর কেউ পা ঘষছে। ওর মেয়েটা অপেক্ষা করছে, কিন্তু ও তো আর যাবে না। কখন ধরব ওকে? এখন না, আর একটু ভয় পেতে দে। ভয় পেলে মানুষের মাংসটা নরম হয়। অর্ণব ঝটকা মেরে পেছনে তাকালো। কে কে কথা বলছিস? পেছনের সিট খালি, টুনটুনির পুতুলটা এক কোণায় পড়ে আছে। তার প্লাস্টিকের চোখ দুটো এক দৃষ্টে অর্ণবের দিকে তাকিয়ে আছে। কিন্তু শব্দটা তো ওখান থেকেই আসছিল। অর্ণব আবার সামনে ফিরল। রেডিওর ডিসপ্লেতে এখন আর কোনো সংখ্যা নেই। সেখানে টকটকে লাল অক্ষরে একটা শব্দ জলজল করছে, ব্লিঙ্ক করছে। RUN। ঠিক সেই মুহূর্তে রেডিওটা এক বিকট আর্তনাদ করে উঠল। মানুষের আর্তনাদ নয়, কোনো জন্তুর মৃত্যু যন্ত্রণা। মনে হলো একটা জ্যান্ত বিড়ালকে কেউ মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে দিয়েছে। শব্দটা এতই তীব্র যে অর্ণবের মনে হলো তার কানের পর্দা কেটে রক্ত বেরিয়ে আসবে। সে কান চেপে স্টিয়ারিংয়ের উপর মাথা নিচু করে বসে রইল। শরীরটা থরথর করে কাঁপছে। কতক্ষণ এভাবে ছিল সে জানে না। 1 মিনিট নাকি 1 ঘন্টা? আস্তে আস্তে আর্তনাদটা কমে এলো। আবার সেই স্ট্যাটিক নয়েজ, এবং সেই নয়েজের ভেতর দিয়ে আবার সেই আর্যের গলা ভেসে এলো। এবার গলাটা খুব শান্ত, ভদ্র এবং চরম উপহাসমূলক। শুভরাত্রি বন্ধুরা, আপনারা শুনছেন মিডনাইট হাইওয়ে FM 88.0। আমাদের আজকের শোয়ের একমাত্র কলার অর্ণব খুব ভয় পেয়েছে। কিন্তু ভয় পেও না অর্ণব, আমরা তো কেবল তোমার সাথে একটু মজা করছিলাম। আসল মজা তো শুরু হবে যখন তুমি গাড়ি থেকে নামবে। পরের গানটা তোমার জন্য এবং তোমার পেছনের যাত্রীর জন্য। রেডিওটা এবার একটা বাচ্চার কান্নার শব্দ সম্প্রচার করতে শুরু করল। এক টানা কান্না, আর সেই কান্নার সাথে মিশে আছে ট্রাফিক জ্যামের হর্নের শব্দ, যা অর্ণব শুরুতে ফেলে এসছিল। অর্ণব বুঝতে পারল এই গাড়িটা এখন কেবল একটা যন্ত্র নয়, এটা একটা সাউন্ড বক্স, আর এর রিমোট কন্ট্রোলটা আছে অন্য কারোর হাতে, যার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। সে কাঁপা কাঁপা হাতে আবার গাড়ি স্টার্ট দিল। গান বা কান্না যাই বাজুক, তাকে এখান থেকে পালাতে হবে। কানে আঙুল দিয়ে হলেও তাকে ড্রাইভ করতে হবে, কারণ রেডিওর ফিসফিসানি তাকে একটা পরিষ্কার বার্তা দিয়েছে। তারা তাকে কেবল দেখছে না, তারা তাকে নিয়ে আলোচনা করছে, এবং তারা খাবারের জন্য অপেক্ষা করছে। আকাশটা মনে হয় ফুটো হয়ে গেছে। বৃষ্টি এখন আর ফোঁটা ফোঁটা পড়ছে না, মনে হচ্ছে কেউ ওপর থেকে বালতি বালতি জল ঢেলে দিচ্ছে। হাইওয়ের ওপর জলপ্রপাতের মতো বৃষ্টি পড়ার শব্দে কান বাতা দায়। অর্ণবের গাড়ির ওয়াইপার দুটো সর্বোচ্চ গতিতে ডানে বাঁয়ে আছাড় খাচ্ছে, কিন্তু কাঁচ পরিষ্কার করার সাধ্য তাদের নেই। সামনের দৃশ্যমানতা এখন শূন্যের কোঠায়। উইন্ডশিল্ডের ওপারে পৃথিবীটা ঝাপসা, তরল এবং ধূসর। রেডিওর সেই ভুতুরে তাণ্ড কারখানার পর অর্ণব মিউজিক সিস্টেমটা পুরোপুরি উপড়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেটা এখন মৃত পড়ে আছে। গাড়ির ভেতরে এখন কেবল বৃষ্টির একঘেয়ে ধুমধুম শব্দ। মনে হচ্ছে সে কোনো সাবমারিনের ভেতরে বসে আছে, আর তার চারপাশটা জলের তলায় তলিয়ে যাচ্ছে। অর্ণব গাড়ির গতি কমিয়ে 30-এ নামিয়ে আনল। হেডলাইটের হাইবিম আলো বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সাদা পর্দার সৃষ্টি করেছে। এই অবস্থায় গাড়ি চালানো অসম্ভব, কিন্তু থামাও নিরাপদ নয়। তার ষষ্ঠ ইন্দ্রিয়, যেটা মানুষকে আদিমকাল থেকে বিপদ সম্পর্কে সতর্ক করে আসছে, সেটা এখন চিৎকার করে বলছে, এই রাস্তায় থামা মানেই মৃত্যু। হঠাৎ হেডলাইটের আলোর শেষ প্রান্তে কিছু একটা নড়তে দেখল সে, রাস্তার বাম পাশে। অর্ণব চোখ কুঁচকে তাকাল। কোনো গাছ নাকি কোনো মাইল ফলক? গাড়িটা আরও একটু এগিয়ে যেতেই জিনিসটা কুয়াশা আর বৃষ্টির চাদর ভেদ করে স্পষ্ট হল। একজন মানুষ রাস্তার ঠিক ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। মুষলধারে বৃষ্টির মধ্যে লোকটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে। তার কোনো ছাতা নেই, রেইনকোট নেই, পরনে একটা পুরনো আমলের লম্বা কালো কোট, যা জলে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। লোকটার পিঠ রাস্তার দিকে, মুখটা জঙ্গলের দিকে ঘোরানো, যেন সে গভীর মনোযোগ দিয়ে জঙ্গলের ভেতরের অন্ধকারের সাথে কথা বলছে। অর্ণবের পা অবচেতনভাবেই ব্রেক প্যাডেলের উপর চলে গেল।
মানবতা বলে একটা ব্যাপার আছে। এই ভয়ানক দুর্যোগে মাঝরাতে জনমানবহীন রাস্তায় কাউকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে সাহায্য করাটা মানুষের ধর্ম। হয়তো লোকটার গাড়ি নষ্ট হয়ে গেছে, হয়তো সে বিপদে পড়েছে। কিন্তু অর্ণবের মস্তিষ্ক সতর্ক করে উঠল, থামবি না, খবরদার থামবি না। সাধারণ কোনো মানুষ এই ঝড়ের মধ্যে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে না। অর্ণব সিদ্ধান্ত নিল সে থামবে না, সে গতি বাড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবে। সে ডান দিকে স্টিয়ারিং কাটল। গাড়িটা লোকটার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দূরত্ব মাত্র কয়েক ফুট। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকালো আকাশে, আর সেই ক্ষণিকের তীব্র নীলাভ আলোয় অর্ণব সাইড উইন্ডো দিয়ে লোকটার দিকে তাকাল। অর্ণবের রক্ত হিম হয়ে গেল। বিদ্যুতের আলো এসে দেখল লোকটার শরীরটা জঙ্গলের দিকে ঘোরানো থাকলেও তার মাথাটা 180 ডিগ্রি ঘুরে ঠিক গাড়ির দিকে তাকিয়ে আছে, ঘাড়ের হাড় মটকে যাওয়ার মতো ভঙ্গিতে মাথাটা ঘোরানো। আর তার চেয়েও ভয়ের বিষয় হল তার মুখমণ্ডল। মুখের জায়গায় কোনো চোখ, নাক বা ঠোঁট নেই, আছে কেবল একদলা মসৃণ মাংসপিণ্ড, যেন কেউ কাদা দিয়ে পুতুল বানানোর সময় মুখটা তৈরি করতে ভুলে গেছে। সেই মসৃণ ফ্যাকাশে চামড়ার ওপর দিয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। শেট, ও গড! অর্ণব চিৎকার করে উঠল। সে পাগলের মতো অ্যাক্সেলারেটরে পা দিল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ক্লাচ আর গিয়ারের টাইমিং ভুল হল। গাড়িটা চাকা স্লিপ করে গোঙাতে গোঙাতে রাস্তার এক পাশে কাদার মধ্যে সামান্য হেলে দাঁড়িয়ে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, চারপাশে কেবল বৃষ্টির গর্জন। অর্ণব দ্রুত চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করল। হাত কাঁপছে প্রবলভাবে, চাবিটা বারবার পিছলে যাচ্ছে। স্টার্ট নে, প্লিজ স্টার্ট নে। ঠিক সেই সময় জানালার কাঁচে একটা শব্দ হল, থপ। অর্ণব ছিটকে সরে গেল ড্রাইভিং সিটের অন্য পাশে, প্যাসেঞ্জার সিটের দিকে। ড্রাইভিং সিটের জানালার কাঁচে একটা হাত এসে পড়েছে। হাতটা মানুষের হাতের মতো দেখতে, কিন্তু গঠনটা মানুষের নয়। চামড়া কুচকানো, সাদাটে, যেমনটা অনেকক্ষণ জলে ডুবে থাকা পচা লাশের হয়। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, এবং প্রতিটা আঙুলে একটি করে অতিরিক্ত হাড়ের জোর আছে বলে মনে হচ্ছে। নখের জায়গায় কালো রঙের ধারালো কিছু একটা। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হাতটার কোনো কবজি নেই। কোটের হাতা থেকে হাতটা বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে হাতটা হাড়হীন, রাবারের মতো। বাইরে থেকে সেই সত্তাটি কাঁচে টোকা দিচ্ছে, ঠক ঠক ঠক, খুব ভদ্রভাবে, যেন কোনো পরিচিত প্রতিবেশী লেফট চাইছে। অর্ণব দেখল দরজার লকপিনটা নিজে থেকেই নড়ছে, একবার উঠছে, একবার নামছে। বাইরের সত্তাটি ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। না না, অর্ণব ভেতর থেকে লকের বোতামটা চেপে ধরে রাখল। বাইরের লোকটা বা জিনিসটা এবার কাঁচের ওপর মুখটা ঠেকাল। সেই মসৃণ মুখীন মাংসপিণ্ডটা কাঁচের ওপর চ্যাপ্টা হয়ে গেল। অর্ণব অনুভব করতে পারল ওই মাংসপিণ্ডের আড়ালে কেউ একজন তাকে দেখছে। কাঁচের ওপার থেকে একটা গলার স্বর ভেসে এলো, বৃষ্টির শব্দ ভেদ করে সেই স্বর একদম স্পষ্ট। বড্ড শীত করছে ভাই, গাড়িতে একটু জায়গা হবে? গলাটা শুনে অর্ণবের হৃৎপিণ্ড থমকে গেল। এটা কোনো ভুতুরে গলা নয়, কোনো দানবীয় স্বর নয়, এটা তার নিজের গলার আওয়াজ, হুবহু অর্ণবের নিজের কণ্ঠস্বর। টোন, বাচনভঙ্গি সব হুবহু এক। দরজাটা খোলো অর্ণব, আমি ভিজে যাচ্ছি, আমি তো তুমিই। অর্ণব ভয় আর ঘেন্নায় চিৎকার করে উঠল, তোর যা ইচ্ছা তাই হো, আমার গাড়ি থেকে দূর হ। বাইরের হাতটা এবার কাঁচের উপর আঁচড়াতে শুরু করল। ভদ্রতা শেষ, এবার শুরু হলো আক্রমণ। ধাম ধাম ধাম, মনে হচ্ছে কাঁচটা এক্ষুনি ভেঙে চুরমার হয়ে যাবে। সেই লম্বা ফ্যাকাশে আঙুলগুলো কাঁচের ওপর দিয়ে এমনভাবে ঘষছে যে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, যেন কেউ কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। অর্ণব শেষবারের মতো ক্লাচ ছেড়ে অ্যাক্সেলারেটারে পা দিল। চাকাগুলো কাদায় বন বন করে ঘুরল, কাদা ছেটালো, তারপর রাস্তার ইটের খোয়া কামড়ে ধরে গাড়িটা ছিটকে বেরিয়ে গেল। গাড়িটা গতি পেল 30, 40, 50। অর্ণব হাঁপাচ্ছে। সে রিয়ার ভিউ মিররে তাকালো। লোকটা কি পিছিয়ে পড়ল? না। দৃশ্যটা দেখে অর্ণবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকটা গাড়ির পাশাপাশি দৌড়াচ্ছে, কিন্তু মানুষের মতো দৌড়াচ্ছে না, সে 4 পায়ে দৌড়াচ্ছে, ঠিক কোনো মাকড়সা বা হিংস্র জন্তুর মতো। তার হাত এবং পাগুলো অস্বাভাবিক দ্রুত গতিতে নড়ছে, তার মেরুদণ্ড অদ্ভুতভাবে বাঁকানো। সে অনায়াসেই 60 কিলোমিটার গতির গাড়ির সাথে পাল্লা দিচ্ছে। তার মুখহীন মাথাটা জানালার সমান্তরালে, যেন সে কাঁচের ভেতর দিয়ে অর্ণবকে দেখছে। অর্ণব গতি আরও বাড়ালো, 70, 80, 90। রাস্তাটা এখানে একটু ভালো, গাড়িটা ঝড়ের বেগে সরল রেখায় ছুটল।
জন্তুটা কিছুক্ষণ পাল্লা দিল, তারপর একটা বিকট চিৎকার করে ধীরে ধীরে পিছিয়ে পড়ল অন্ধকারের মধ্যে। তার অবয়বটা ছোট হতে হতে মিলিয়ে গেল কুয়াশার ওপারে। অর্ণব স্টিয়ারিং হুইলের উপর মাথা রেখে বড় বড় শ্বাস নিল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। এসি চলছে, তবুও তার গরম লাগছে। সে নিরাপদ আপাতত, কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ থাকল না। সে তার ডান দিকে জানালার দিকে তাকালো, যেখানে ওই হাতটা বাড়ি মারছিল। বাইরে কেউ নেই, বৃষ্টির জল ধারা হয়ে নামছে, কিন্তু জানালার কাছে একটা হাতের ছাপ রয়ে গেছে। সেই হাতের ছাপ, 5টা লম্বা হাড়সার আঙুলের ছাপ। কিন্তু ছাপটা বাইরের দিকে নয়। বৃষ্টির জল তো বাইরে, কাচের বাইরের অংশটা ভেজে একাকার, কিন্তু ছাপটা ফুটে আছে ধুলোর ওপর গাড়ির ভেতরের দিকে। অর্ণব নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে হাত দিয়ে কাঁচটা মুছল, ছাপটা মুছল, তার আঙুলে ধুলো লাগল। মানে ছাপটা কাঁচের ভেতরেই ছিল। যে হাতটা এতক্ষণ থাবা মারছিল, সেটা কি বাইরে ছিল, নাকি শুরু থেকেই ভেতরে ছিল, নাকি বাইরের জগৎ আর ভেতরের জগতের দেয়ালটা ভেঙে গেছে? অর্ণব ভয়ে রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। পেছনের সিট অন্ধকার, কিন্তু বৃষ্টির প্রবল শব্দ ছাপিয়ে সে শুনতে পেল গাড়ির পেছনের সিটে একটা অন্য শব্দ হচ্ছে। টপ টপ টপ। লেদারের সিটের ওপর ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ, যেন ভিজে জামা কাপড় পরা কেউ এই মাত্র পেছনের সিটে এসে বসল। এবং তারপর গাড়ির ভেতরের বাতাসটা ভারী হয়ে উঠল সেই পচা পুকুরের জল আর পুরনো কাপড়ের গন্ধে। অর্ণব বুঝতে পারল সে একা ফেরেনি। বৃষ্টি থেকে সে কাউকে সাথে নিয়ে এসেছে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা 90 ছুঁই ছুঁই। এবড়োখেবড়ো রাস্তায় এই গতিতে গাড়ি চালানো পাগলামি, কিন্তু অর্ণবের কাছে এখন গতির চেয়ে বড় ওষুধ আর কিছু নেই। সে স্টিয়ারিং হুইলটা এমন শক্ত করে ধরে আছে যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। তার দৃষ্টি রাস্তার ওপর নিবদ্ধ, যেন চোখের পলক ফেললেই সামনের রাস্তাটা হারিয়ে যাবে। কিন্তু সমস্যাটা সামনে নয়, সমস্যাটা পেছনে। অর্ণব জানে ড্রাইভিংয়ের প্রধান নিয়ম হল মাঝে মধ্যে রিয়ার ভিউ মিররে চোখ রাখা, পেছনের গাড়ির অবস্থান বোঝা। কিন্তু গত 10 মিনিট ধরে সে একবারের জন্য ওপরে তাকায়নি। সে জানে তাকালেই সে এমন কিছু দেখবে যা দেখার সাহস তার নেই। মানুষের মন বড় অদ্ভুত, সে যা দেখতে চায় না তার কল্পনা শক্তি সেটাকেই সবচেয়ে ভয়ানক রূপ দেয়। অর্ণবের মনে হচ্ছে ওই আয়তাকার ছোট্ট আয়নাটা এখন আর কোনো সাধারণ আয়না নয়, ওটা নরকের একটা জানালা, পোর্টাল। গাড়ির ভেতরে বৃষ্টির শব্দ বাইরের চেয়ে কম, কিন্তু সেই শব্দের আড়ালে একটা নতুন শব্দ যোগ হয়েছে। টপ টপ টপ। শব্দটা খুব রিদমিক, ছান্দিক, পেছনের সিটের লেদারের উপর ফুটা ফুটা জল পড়ার শব্দ। অর্ণব নিজেকে বোঝানোর চেষ্টা করল। গাড়ির ছাদ লিক করছে, পুরনো গাড়ি, রাবার সিল নষ্ট হয়ে গেছে হয়তো, বৃষ্টির জল চুইয়ে পড়ছে। কিন্তু তার যুক্তি ধোপে টিকল না, কারণ জলের পড়ার শব্দের সাথে সাথে একটা গন্ধ নাকে আসছে। গন্ধটা কোনো বদ্ধ জায়গার, বহু বছর ধরে পরিত্যক্ত কোনো কুয়োর তলার পচা পাক, আর তার সাথে মেশানো পুরনো ভেজা কাপড়ের গন্ধ। গন্ধটা এতই তীব্র যে এসির হাওয়াও সেটা কাটাতে পারছে না, বরং মনে হচ্ছে এসি ভেন্ট দিয়ে ঠান্ডা বাতাসের বদলে কোনো মর্গের হিমশীতল বাতাস বেরোচ্ছে। বাতাসটা ভারী, আঠালো। গাড়ির ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই কমে গেল। অর্ণবের ঘামে ভেজা শরীরটা কেঁপে উঠল। ঠান্ডাটা চামড়ার ওপর নয়, মাংস ভেদ করে হাড়ের ভেতর গিয়ে বিঁধছে। আর তখনই সে অনুভব করল তার ঘাড়ের ঠিক পেছনে, খুব কাছে, কারো নিঃশ্বাস পড়ছে। নিঃশ্বাসটা ভারী, গরম এবং চটচটে। প্রতিবার নিঃশ্বাস ফেলার সময় একটা ঘরঘর শব্দ হচ্ছে, যেন শ্বাসনালীতে কফ বা জল জমে আছে, ডুবে মরা মানুষের শেষ নিঃশ্বাসের মতো। অর্ণব পাথরের মতো জমে গেল। সে ঘাড় ঘোরাতে পারছে না, তার শরীরের প্রতিটা পেশি অবশ হয়ে গেছে ভয়ে। কেউ নেই, কেউ নেই, এটা হ্যালুসিনেশন, সে বিড়বিড় করে মন্ত্রের মতো আওড়াতে লাগল। কিন্তু কৌতূহল মানুষের সবচেয়ে বড় শত্রু। এই অজানার ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে আর সহ্য করতে পারল না। তার চোখ দুটো অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে ওপরে উঠল, রিয়ার ভিউ মিররের দিকে। প্রথমে সে কেবল অন্ধকার দেখল, পেছনের সিপটা ছায়ার চাদরে ঢাকা। বাইরে বিদ্যুৎ চমকাল,
তীব্র নীলচে সাদা আলোয় 1 সেকেন্ডের জন্য গাড়ির ভেতরটা দিনের মতো আলোকিত হল। আর সেই আলোয় আয়নার বুকে ভেসে উঠল সেই দৃশ্য। পেছনের সিট খালি নয়, ঠিক মাঝখানে কেউ একজন বসে আছে, সেই কালো কোট পরা অবয়বটা। সে সোজা হয়ে বসে নেই, সে সামনের দিকে ঝুঁকে আছে, অর্ণবের ড্রাইভিং সিটের ঠিক পেছনে। তার মুখটা, যদি সেটাকে মুখ বলা যায়, অর্ণবের ঘাড়ের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। বিদ্যুতের আলোয় অর্ণব দেখল জিনিসটার মুখ এখন আর মসৃণ মাংসপিণ্ড নয়, সেখানে এখন পরিবর্তন এসেছে। মুখটা যেন নরম কাদামাটির মতো আকৃতি পাল্টাচ্ছে। সেখানে দুটো গভীর গর্ত তৈরি হয়েছে চোখের জায়গায়, আর সেই গর্তের ভেতর থেকে দুটো জলজলে লাল বিন্দু অর্ণবের চোখের দিকে তাকিয়ে আছে, ঠিক আয়নার মাধ্যমে। অর্ণব ব্রেক কষতে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। মনে হলো কেউ অদৃশ্য হাত দিয়ে তার কণ্ঠনালী চেপে ধরেছে। আয়নার ভেতরের প্রতিবিম্বটা হাসল। তার কোনো ঠোঁট নেই, কিন্তু মুখের চামড়াটা 2 পাশে সরে গিয়ে একটা বিভৎস ফাটল তৈরি হল। সেই ফাটলের ভেতর সারিবদ্ধ কালো সুচালো দাঁত। জোরে চালাও অর্ণব, আমরা দেরি করে ফেলেছি। গলাটা অর্ণবের কানের পাশ দিয়ে এলো না, গলাটা সরাসরি অর্ণবের মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হল। সেই একই গলা, অর্ণবের নিজের গলা, কিন্তু মৃত, শীতল এবং প্রতিধ্বনিময়। অর্ণব চোখ সরিয়ে নিতে চাইল আয়না থেকে, কিন্তু পারল না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি তার দৃষ্টিকে আয়নার সাথে সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে। সে দেখল পেছনের সিটের ওই সত্তাটি তার হাত বাড়াচ্ছে, সেই লম্বা হারসান ফ্যাকাশে হাত যার কোনো কবজি নেই। হাতটা খুব ধীর লয়ে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে আসছে অর্ণবের ডান কাঁধের দিকে। আয়নায় দৃশ্যটা দেখা যাচ্ছে স্লো মোশনে। না, ধরবি না, আমাকে ধরবি না, অর্ণব চিৎকার করে উঠল। সে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে নিজের কাঁধ ঝেড়ে ফেলার চেষ্টা করল। পাগলের মতো হাত ঝাপটাল, কিন্তু তার হাত শূন্য বাতাস খামচে ধরল। কাঁধে কিছু নেই। অর্ণব বিভ্রান্ত হয়ে আবার আয়নায় তাকাল। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে হাতটা অর্ণবের কাঁধের উপর রাখা। সেই ফ্যাকাশে আঙুলগুলো অর্ণবের শার্ট খামচে ধয়ে আছে, নখগুলো দেবে যাচ্ছে মাংসের ভেতর। শার্টের উপর রক্তের দাগ ফুটে উঠছে। অর্ণব আয়নায় দেখছে তাকে ধরে আছে, কিন্তু বাস্তবে সে কাঁধে কোনো স্পর্শ অনুভব করছে না। এটা কি চোখের ভুল, নাকি ওটা কেবল আয়নাতেই আছে? ঠিক 5 সেকেন্ড পর অর্ণবের কাঁধে একটা অসহ্য যন্ত্রণার অনুভব হল। মনে হলো 5টা বরফের টুকরো তার চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে গেছে। ব্যথাটা এলো দেরিতে। ভিজুয়াল এবং ফিজিক্যাল সেন্সেশনের মধ্যে টাইম ল্যাগ। আয়নার জগৎ আর বাস্তব জগতের সময়ের কাটা এক নয়। তুমি যা দেখছ তা অতীতে ঘটে গেছে অর্ণব, আমরা এখন তোমার বর্তমান এবং ভবিষ্যৎ। গাড়ির পেছনের সিট থেকে জল গড়িয়ে আসতে শুরু করল সামনের দিকে। অর্ণব পায়ের কাছে ঠান্ডা তরল অনুভব করল। সে নিচের দিকে তাকাল না। সে জানে তাকালে দেখবে ওটা বৃষ্টির জল নয়, ওটা কালচে লাল রক্ত। অর্ণব মরিয়া হয়ে রিয়ারভিউ মিররটা হাত দিয়ে ঘুরিয়ে দিতে চাইল। ওটা সিলিংয়ের দিকে বা নিচের দিকে ঘুরিয়ে দিলেই আর ওই বিভৎস মুখটা দেখতে হবে না। সে বাঁ হাত বাড়িয়ে আয়নাটা ধরল। আয়নাটা বরফের মতো ঠান্ডা, ধরতেই হাত অবশ হয়ে গেল। সেটা ঘোরাতে গিয়েই তার মনে হলো আয়নাটা তাকে কামড়ে ধরেছে। তার আঙুলগুলো আয়নার প্লাস্টিক ফ্রেমে আটকে গেল না, বরং কাঁচের সাথে আটকে গেল। এবং আয়নার কাঁচের ভেতর থেকে, হ্যাঁ কাঁচের ভেতর থেকে, ছোট ছোট অনেকগুলো স্বচ্ছ আঙুল বেরিয়ে এসে অর্ণবের হাতটা শক্ত করে চেপে ধরল। অর্ণব যন্ত্রণায় হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিল। আঙুল কেটে রক্ত পড়ছে। আয়নার কাঁচটা তরল হয়ে গেছিল মুহূর্তের জন্য। সে আবার আয়নায় তাকাল। এবার আর ওই কালো কোট পরা লোকটা নেই। এখন আয়নায় দেখা যাচ্ছে অর্ণবকেই, কিন্তু ড্রাইভিং সিটের অর্ণবকে নয়। আয়নার অর্ণব পেছনের সিটে বসে আছে। তার গায়ের জামা ছেঁড়া, কপাল দিয়ে রক্ত পড়ছে, চশমাটা ভাঙা। তার চোখ দুটো খুব করুণ, মৃতপ্রায়। সে সামনের অর্ণবের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলছে। কোনো শব্দ নেই, কেবল ঠোঁট নড়ছে। অর্ণব ঠোঁটের ভাষা পড়ার চেষ্টা করল। তার প্রতিবিম্ব বলছে, পেছনে তাকিও না, সামনে তাকাও, সামনে। অর্ণব চমকে উঠে রাস্তার দিকে তাকাল। এতক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকার কারণে সে খেয়াল করেনি গাড়িটা প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে রাস্তার একটা বাঁকের দিকে। আর বাঁকের ঠিক মুখে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো ট্রাক। ট্রাকটার কোনো আলো নেই, অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, একটা মৃত পাহাড়ের মতো। শেট! অর্ণব রিফ্লেক্স অ্যাকশনে স্টিয়ারিংটা বামে কাটল এবং ব্রেক প্যাডেলের উপর দাঁড়িয়ে পড়ল। গাড়িটা নিয়ন্ত্রণ হারাল।
চাকাগুলো রাস্তার ভেজা মাটি আর ইটের খোয়া কামড়ে ধরে এক বিকট আর্তনাদ করে উঠল। ক্যাচে চে চে চে। গাড়িটা বনবন করে ঘুরতে শুরু করল। পৃথিবীটা অর্ণবের চোখের সামনে লাট্টুর মতো ঘুরছে। জঙ্গল, রাস্তা, ট্রাক, বৃষ্টি সব মিলেমিশে একাকার হয়ে গেল। তারপর এক প্রচণ্ড ঝাঁকুনি, ধড়াম। গাড়িটা রাস্তার পাশের একটা গাছের গুঁড়িতে সজোরে ধাক্কা খেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইট দপ করে নিভে গেল। এয়ারব্যাগ খোলেনি। অর্ণবের কপালটা স্টিয়ারিংয়ে ঠুকে গেছে। গরম রক্ত গড়িয়ে পড়ছে চোখে। চশমাটা ছিটকে পড়েছে কোথাও। চারপাশটা নিস্তব্ধ। কেবল গাড়ির রেডিয়েটার থেকে হিস হিস শব্দে বাষ্প বেরোচ্ছে। সে কোনোমতে ঘাড় ঘুরিয়ে ঝাপসা চোখে আবার রিয়ারভিউ মিররের দিকে তাকাল। আয়নাটা বিঁকে গেছে, এক কোণায় ফাটল ধরেছে। মাকড়সার জালের মতো ফেটে গেছে কাঁচটা। সেই ফাটা আয়নায় এখন আর কাউকে দেখা যাচ্ছে না। পেছনের সিট খালি, পুতুলটা নিচে পড়ে আছে। কিন্তু আয়নার ঠিক মাঝখানে ফাটল বরাবর লিপস্টিকের মতো গাঢ় লাল রঙে কেউ কিছু একটা লিখে রেখেছে। লেখাটা উল্টো, যাতে আয়নায় সোজা পড়া যায়। লেখা আছে, আমরা এসে গেছি। অর্ণব জ্ঞান হারানোর শেষবারের মতো শুনল পেছনের দরজাটা খোলার শব্দ হচ্ছে। ক্যাচ। চেতনা ফিরে আসার প্রথম অনুভূতিটা ব্যথা নয়, শব্দ। একটা একটানা তীক্ষ্ণ শীষ। ই। অর্ণবের কানের ভেতরে কেউ যেন উচ্চ কম্পাঙ্কের বাঁশি বাজাচ্ছে। ডাক্তারি ভাষায় একে বলে টিনিটাস। মাথায় প্রচণ্ড আঘাত লাগলে এমন হয়। বাইরের জগতের সব শব্দকে ছাপিয়ে এই শীষটা মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। তারপর এলো ব্যথা। গরম গলানো সীসা যেন কেউ তার কপালের চামড়ার নিচে ঢেরে দিয়েছে। অর্ণব চোখ খোলার চেষ্টা করল, কিন্তু চোখের পাতাগুলো মনে হচ্ছে আঠা দিয়ে লাগানো। চোখের কোণ বেয়ে গরম চটচটে কিছু একটা গড়িয়ে পড়ছে। রক্ত। সে হাত নাড়ানোর চেষ্টা করল। শরীরটা অসাড়, পাথরের মতো ভারী। স্টিয়ারিং হুইলের সাথে বুকটা চেপে আছে। সিট বেল্টটা পাঁজরের হাড়ের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে প্রতিটা নিঃশ্বাসে মনে হচ্ছে কেউ বুকে ছুরি চালাচ্ছে। ধীরে ধীরে তার ইন্দ্রিয়গুলো সজাগ হল। গাড়িটা স্থির, ইঞ্জিন বন্ধ। সেই পরিচিত ঘড়ঘড় শব্দটা নেই। বাইরে বৃষ্টির তোড়জোড় কমে এসেছে। এখন কেবল গাছের পাতা চুইয়ে জল পড়ার টুপটাপ শব্দ হচ্ছে, আর গাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া বনেট থেকে হিস হিস করে বাষ্প বেরোনোর আওয়াজ আসছে। বাতাসের গন্ধে পোড়া যাবার, লিক হওয়া পেট্রোল এবং ভেজা মাটির গন্ধ। অর্ণব অনেক কষ্টে এক চোখ খুলল। অন্য চোখটার রক্তে বুজে আছে। চোখের সামনে সব কিছু ঝাপসা। চশমাটা নেই, হয়তো ড্যাশবোর্ডের কোথাও ছিটকে পড়েছে বা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। অন্ধকারের সাথে চোখের সয়ে নিতে কিছুক্ষণ সময় লাগল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হেডলাইট নষ্ট হয়ে গেছে ধাক্কায়। কেবল আকাশে বিদ্যুৎ চমকানোর ক্ষণিকের আলোয় দেখা যাচ্ছে গাড়িটা রাস্তার পাশে একটা বিশাল রেইনট্রি গাছের শেকড়ের মধ্যে ঢুকে গেছে। বনেটের অর্ধেকটা এমনভাবে দুমড়ে গেছে যেন ওটা কাগজের তৈরি ছিল। অর্ণব মাথাটা সিট থেকে তোলার চেষ্টা করতেই ঘাড়ের পেশিতে একটা তীব্র টান লাগল। সে অস্ফুট আর্তনাদ করে উঠল, উফ, মা গো! সে বেঁচে আছে, হাত পা নাড়ানো যাচ্ছে, এটাই অনেক। সে ডান দিকের দরজাটা খোলার জন্য হাতল ধরে টান দিল। জ্যাম হয়ে গেছে। গাছের ধাক্কায় দরজাটা বডির সাথে এমনভাবে বেঁকে গেছে যে সেটা খোলার উপায় নেই। জানালার কাচ ভেঙে চৌচির। সে বাম দিকের দরজাটার দিকে তাকালো। প্যাসেঞ্জার সাইডের দরজা। ওটা হয়তো খোলা যাবে। ওটাই তার পালানোর একমাত্র পথ। কিন্তু তখনই তার মনে পড়ল অ্যাক্সিডেন্টের ঠিক আগের মুহূর্তটা। রিয়ারভিউ মিররের সেই লাল লিপস্টিকের মতো লেখাটা, আমরা এসে গেছি। অর্ণবের হৃৎস্পন্দন, যেটা এতক্ষণ ধীর ছিল, সেটা আবার ঘোড়ার খুরের মতো ছুটতে শুরু করল। গাড়ির পেছনের দরজা খোলার শব্দ সে শুনেছিল জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে। ক্যাচ করে খোলার শব্দ। এখন গাড়ির ভেতরে পিন পতন নীরবতা। পেছনে কি কেউ আছে, নাকি অ্যাক্সিডেন্টের সুযোগে চলে গেছে, নাকি ওটা মনের ভুল ছিল? অর্ণব শ্বাস বন্ধ করে কান পাতল। কোনো শব্দ নেই, কেবল তার নিজের বুকের ধরফরানি আর ঘড়ির কাঁটার মতো বৃষ্টির টুপটপ শব্দ। সে নিজেকে সাহস দিল, কেউ নেই অর্ণব, সব মনের ভুল ছিল, তুই একা, জাস্ট গেট আউট অফ হিয়ার, রিমিকে কল কর। সে সিট বেল্টের বাকলটা খোলার জন্য হাত বাড়াল। আঙুলগুলো কাঁপছে। খট করে শব্দ হলো। বেল্টটা আলগা হতেই বুক ভরে শ্বাস নিল সে শরীরটা একটু ঘুরিয়ে বাম দিকের সিটের দিকে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই তার নাকে সেই গন্ধটা এলো, সেই পচা ফুলের গন্ধ,
কিন্তু এবার তার সাথে মিশেছে পোড়া মাংসের আর ফরমালিনের কটু গন্ধ। গন্ধটা এত তীব্র যে সে মনে হলো সে কোনো তাজা কবরের ভেতরে শুয়ে আছে। অর্ণব থেমে গেল। তার ঘাড়ের পেছনের চুলগুলো খাড়া হয়ে গেছে। সে অনুভব করতে পারছে, সিক্সথ সেন্স তাকে বলছে, অন্ধকারের মধ্যে ঠিক তার পেছনের সিটে কেউ একজন বসে আছে, খুব শান্তভাবে, চুপচাপ, তার দিকে তাকিয়ে। বিদ্যুৎ চমকালো আকাশে, একটা লম্বা দীর্ঘ বাজ পড়া শব্দ। সেই আলোয় অর্ণব রিয়ার ভিউ মিররের দিকে তাকালো না, কারণ মিররটা ভেঙে ঝুলে আছে। সে সাহস সঞ্চার করে ঘাড়ের ব্যথা উপেক্ষা করে সরাসরি পেছনে ফিরল এবং দেখল পেছনের সিটটা খালি নয়। বাম দিকের কোনায় জানালার পাশে কেউ একজন বসে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, কেবল অবয়বটা বোঝা যাচ্ছে। সে পরে আছে সেই ভেজা কালো কোট যেটা অর্ণব বাইরে দেখেছিল। তার শরীর থেকে জল গড়িয়ে পড়ছে সিটের ওপর। সিটের বেজ কালারের কাভারটা কালচে লোহাল রঙে ভিজে গেছে, জল আর রক্ত মিলেমিশে একাকার। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার বসার ভঙ্গি। সে খুব আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে, যেন এটা কোনো লাক্সারি ট্যাক্সি, আর সে তার গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় আছে। তার কোলে কিছু একটা আছে, সে দু হাতে ওটাকে খুব যত্ন করে ধরে রেখেছে। টুনটুনির পুতুলটা। সে পুতুলটার সোনালি চুলগুলো খুব আলতো করে আঁচড়ে দিচ্ছে তার লম্বা হাড়সার ফ্যাকাশে আঙুল দিয়ে। কে কে আপনি? অর্ণবের গলা দিয়ে স্বর বেরোল না, কেবল চেরা বাতাসের শব্দ বেরোল। ছায়াটা নড়ল না, পুতুলটার দিকেই তাকিয়ে রইল। তারপর সে কথা বলল, এবার আর অর্ণবের গলায় নয়, এবার তার নিজস্ব গলায়। গলাটা যেন ভাঙা কাঁচের ওপর দিয়ে হাঁটলে যেমন শব্দ হয় তেমন খসখসে, বহু শতাব্দীর পুরানো, ধুলো জমা কোনো স্বর। তুমি গাড়ি চালানোয় বড্ড কাঁচা অর্ণব। অর্ণব সিটের ওপর দিয়ে পিছিয়ে আসার চেষ্টা করল, কিন্তু সামনে স্টিয়ারিং হুইল আর গিয়ার বক্স, পালানোর জায়গা নেই। কি চান আপনারা? টাকা, গাড়ি, সব নিয়ে যান, আমাকে ছেড়ে দিন, আমার মেয়ে অপেক্ষা করছে। অর্ণব কাঁদো কাঁদো গলায় বলল, তার চোখের জল আর রক্তের ধারা মিশে একাকার হয়ে গেল। ছায়াটা হাসল, শব্দহীন হাসি, তার কাঁধটা একটু দুলল। সে ধীরে ধীরে মুখটা তুলে অর্ণবের দিকে তাকালো। অর্ণব প্রস্তুত ছিল কোনো বিভৎস পচা মুখ দেখার জন্য, বা সেই মুখহীন মাংসপিণ্ড দেখার জন্য, কিন্তু সে যা দেখল তা তার আত্মারাম খাঁচা ছাড়া করার জন্য যথেষ্ট। লোকটার কোনো নির্দিষ্ট মুখ নেই, তার মুখটা প্রতি সেকেন্ডে পাল্টাচ্ছে। একবার বিদ্যুতের আলোয় সে দেখল তার অফিসের বসের মুখ, যে তাকে আজ রাতে দেরি করিয়েছে। পর মুহূর্তেই অন্ধকার নেমে এলো, আর আবার আলো জ্বলতেই দেখল সেটা রিমির মুখ। কিন্তু রিমির চোখ দুটো নেই, সেখানে কালো গর্ত। তারপর সেটা সেই চায়ের দোকানের বৃদ্ধের পচা মুখ, এবং শেষে সেটা অর্ণবের নিজের মুখ। কিন্তু এই অর্ণব মৃত, তার কপাল থেতলে আছে, চোখ দুটো খোলা কিন্তু প্রাণহীন। যেন অর্ণবের জীবনের সমস্ত ভয়, সমস্ত অপরাধবোধ, সমস্ত পরিচিত মুখ একসাথে দলা পাকিয়ে একটা চেহারা তৈরি করেছে। আমরা টাকা নিই না অর্ণব, সত্তাটি বলল। টাকা মানুষের তৈরি, আমরা নিই স্মৃতি আর সময়। সে পুতুলটা খুব সাবধানে সিটের ওপর রাখল, যেন ওটা জীবন্ত। তারপর একটু এগিয়ে এলো সামনের দিকে। গাড়ির ভেতরের আবছা আলোয় ডোম লাইট, যা শর্ট সার্কিটের ফলে টিপটিপ করছে, অর্ণব দেখল লোকটার কোটের পকেট থেকে কিছু একটা বেরোচ্ছে। অনেকগুলো টিকিট, পুরনো হলুদ হয়ে যাওয়া বাসের টিকিট। কিছু টিকিটে রক্ত লেগে আছে। সবাইকে ভাড়া দিতে হয় অর্ণব, এই হাইওয়েতে কেউ ফ্রিতে চলতে পারে না, তোমার ভাড়া বাকি পড়ে আছে। অর্ণব টর্চ লাইটটা খোঁজার চেষ্টা করল। অন্ধকারে পায়ের কাছে হাতড়াতে লাগল। একটা অস্ত্র দরকার। স্ক্রুড্রাইভারটা কোথায়? আমার কাছে কিছু নেই, বিশ্বাস করুন, আমাকে যেতে দিন। সত্তাটি এবার তার হাত বাড়াল, সেই লম্বা হাত যার কোনো কবজি নেই, আঙুলগুলো সাপের মতো লিকলিকে। হাতটা অর্ণবের মাথার দিকে আসছে। তোমার কাছে যা আছে তুমি জানো না, তোমার ভয়, তোমার হতাশা, তোমার মেয়েকে কথা দিয়ে কথা না রাখার পাপ, এগুলোই তো আমাদের খোরাক। হাতটা অর্ণবের কপাল স্পর্শ করল, যেখানে অ্যাক্সিডেন্টে চামড়া কেটে হাড় বেরিয়ে গেছে, ঠিক সেখানে। অর্ণব ভাবল সে ব্যথায় চিৎকার করবে, সে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কোনো ব্যথা পেল না, বরং এক অদ্ভুত শীতলতা তার সারা শরীরে ছড়িয়ে পড়ল।
মনে হলো তার শিরা দিয়ে রক্ত নয়, বরফ জল প্রবাহিত হচ্ছে। তার হাত পা অবশ হয়ে আসছে, চোখের পাতা অসম্ভব ভারী হয়ে আসছে। এটা কি মৃত্যু নাকি অন্য কিছু? ঘুমো অর্ণব, সত্তাটি ফিসফিস করে বলল। তার মুখের দুর্গন্ধ এখন অর্ণবের নাকে। রাস্তা এখনও অনেক বাকি, আমরা কেবল শুরু করেছি, আসল যাত্রা তো এখন হবে। অর্ণব জোর করে চোখ খোলার চেষ্টা করল। সে দেখল সত্তাটির মুখের পরিবর্তন থেমে গেছে। এখন সে অর্ণবের দিকে তাকিয়ে আছে, আর এখন তার মুখটা হুবহু অর্ণবের নিজের মতো, একদম নিখুঁত কপি। কেবল একটা পার্থক্য, এই অর্ণবের চোখ দুটো সম্পূর্ণ কালো, চোখের সাদা অংশ বা মণি কিছুই নেই, কেবল অতল অন্ধকার। তুমি কে? অর্ণব শেষবারের মতো জিজ্ঞাসা করল। তার জিভ জড়িয়ে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। সত্তাটি হাসল, অর্ণবেরই হাসি, সেই বাঁকা হাসি যা অর্ণব আয়নায় দেখে। আমি তোমার শেষ গন্তব্য, তুমি যখন তুমি আশা ছেড়ে দাও। অর্ণবের চোখের সামনে অন্ধকার নেমে এলো, তার মাথাটা এলিয়ে পড়ল সিটের ওপর। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে ঝাপসা দৃষ্টিতে সে দেখল পেছনের সিটে বসা অর্ণব সামনের দিকে ঝুঁকে ইগনিশন চাবির দিকে হাত বাড়াচ্ছে। তার হাতটা অদ্ভুতভাবে লম্বা হয়ে ড্যাশবোর্ড পর্যন্ত পৌঁছে গেল। গাড়িটা তো নষ্ট হয়ে গেছিল, ব্যাটারি ডেড ছিল, ইঞ্জিন শেষ হয়ে গেছিল, কিন্তু ওই সত্তাটি চাবি ঘোরাতেই ইঞ্জিনটা গর্জন উঠল। সুস্থ সবল ইঞ্জিনের শব্দ নয়, শব্দটা কোনো ক্ষুধার্ত পশুর গর্জনের মতো। হেডলাইটগুলো ডপ করে জ্বলে উঠল। সেই আলো স্বাভাবিক হলুদ নয়, টকটকে লাল। গাড়িটা ব্যাক গিয়ারে পড়ল, নিজে থেকেই। অর্ণব বুঝল ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে স্টিয়ারিং আর তার হাতে নেই, সে এখন নিজের গাড়িতেই বন্দি যাত্রী। এবং গাড়িটা আবার চলতে শুরু করল, শহরের দিকে নয়, বরং সেই কুয়াশার দেয়ালের গভীরে। গাড়িটা চলছে, কিন্তু কে চালাচ্ছে তা বোঝার ক্ষমতা অর্ণবের নেই। তার অর্ধচেতন মস্তিষ্কে কেবল এইটুকু ধরা পড়ছে যে গাড়িটা চলছে সম্পূর্ণ নিজের ইচ্ছায়। স্টিয়ারিং হুজদা ডানে বায়ে ঘুরছে, গিয়ার বক্স থেকে খটখট করে গিয়ার বদলানোর শব্দ হচ্ছে, অ্যাক্সেলারেটর প্যাডেলটা নিজে থেকেই ডেবে যাচ্ছে, কিন্তু ড্রাইভিং সিটে দৃশ্যত কেউ নেই। সেই ছায়াটা মিলিয়ে গেছে, অথবা হয়তো গাড়ির যান্ত্রিক সত্তার সাথে মিশে গেছে। অর্ণব এখন কেবল একজন অসহায় যাত্রী। অর্ণব প্যাসেঞ্জার সিটে কুণ্ডালি বাঁকিয়ে পড়ে আছে, তার শরীর অবশ কিন্তু মস্তিষ্ক সজাগ, আর এই সজাগ থাকাটাই এখন তার সবচেয়ে বড় শাস্তি। হঠাৎ গাড়ির ভেতরে আবহাওয়ার একটা বড় পরিবর্তন লক্ষ্য করল সে। এতক্ষণ এসি থেকে যে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল, তার বদলে ভেন্টগুলো দিয়ে বেরোতে শুরু করল ভ্যাপসা গরম বাতাস। বাতাসের গন্ধে পোড়া প্লাস্টিক, গলে যাওয়ার রাবার আর ইলেকট্রিক তার পোড়ার কটু গন্ধ। তার সাথে মিশে আছে এক অদ্ভুত জৈবিক গন্ধ, যেন কেউ চুল বা চামড়া পোড়াচ্ছে। গাড়ির ভেতরে তাপমাত্রা হু হু করে বাড়ছে, মনে হচ্ছে অর্ণব কোনো মাইক্রোওয়েভ ওভেনের ভেতর বসে আছে। তারপর শুরু হলো আসল যান্ত্রিক গোলযোগ। সাধারণত গাড়ি নষ্ট হলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা শব্দ করে, কিন্তু এই গাড়িটা যেন যন্ত্রণায় ছটফট করছে। কোনো জীবন্ত প্রাণীকে জবাই করার সময় যেমন ছটফট করে, ঠিক তেমন। ড্যাশবোর্ডের সমস্ত অ্যানালগ কাঁটাগুলো, স্পিডোমিটার, আরপিএম, টেম্পারেচার গেজ পাগলের মতো এদিক ওদিক ঘুরতে শুরু করল। স্পিডোমিটারের কাঁটা 0 থেকে 180-তে লাফাচ্ছে, আবার শূন্যে নেমে আসছে। কাঁটাটা কাঁচ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। টুং 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 তীব্র শব্দে সিট বেল্ট ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করল। অর্ণব ঝাপসা চোখে ডিসপ্লের দিকে তাকালো। তার নিজের সিট বেল্ট খোলা, তাই অ্যালার্ম বাজা স্বাভাবিক, কিন্তু সেই যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। গাড়ির সেন্সর ডিসপ্লে দেখাচ্ছে গাড়ির প্রতিটি সিটে যাত্রী বসে আছে। পেছনের বাম দিকের সিট অকিউপাইড, লাল বাতি। পেছনের ডান দিকের সিট অকিউপাইড, লাল বাতি। মাঝখানের সিট অকিউপাইড, লাল বাতি। এমনকি পেছনের ডিকি বা ট্রাঙ্ক, সেখানেও সেন্সর দেখাচ্ছে লোড ডিটেক্টেড 75 কেজি, অর্থাৎ ডিকিতেও একজন পূর্ণবয়স্ক মানুষ বা লাশ শোয়ানো আছে। পুরো গাড়ি ভর্তি যাত্রী, অথচ অর্ণব চোখে দেখছে সে একা। বন্ধ হ, প্লিজ বন্ধ হ, আমাকে নামিয়ে দে। অর্ণব 2 হাতে কান চুপে বিড়বিড় করল, আমাকে নামিয়ে দে। ঠিক তখনই গাড়ির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিনটা আবার দপ করে জ্বলে উঠল। সেখানে কোনো ম্যাপ বা গানের নাম নেই। স্ক্রিনটা পুরনো সিসিটিভি ক্যামেরার ফুটেজের মতো ঝিরঝির করছে, সাদা কালো নয়েজ। তারপর সেখানে একটা লাইভ ভিডিও ফিড ভেসে উঠল। ফুটেজটা নাইট ভিশন মোডে। এটা গাড়ির ইঞ্জিনের ভেতরের দৃশ্য। পিস্টনগুলো ওঠানামা করছে, কিন্তু অর্ণব ভালো করে তাকিয়ে দেখল ওগুলো ধাতব পিস্টন নয়। ইঞ্জিনের সিলিন্ডারের ভেতর ওঠানামা করছে মানুষের হাড়, ফিমার বা হিউমেরাস। লুব্রিকেন্ট হিসেবে তেল বা মোবিলের বদলে সেখানে টকবক করে ফুটছে কালো রঙের ঘন রক্ত।
ফ্যানবেলটা আসলে একটা লম্বা পাকানো নাড়ি ভুঁড়ি যেটা ঘুরছে প্রবল গতিতে। ইঞ্জিনের শব্দটা আর মেকানিক্যাল নয়, ওটা এখন হাড় ভাঙার মটমট শব্দ আর মাংস থ্যাতলানোর প্যাচ প্যাচ শব্দে পরিণত হয়েছে। অর্ণব বমি করতে চাইল, পেটের নাড়ি ভুঁড়ি উড়িতে এলো, কিন্তু তার পেটে কেবল পিত্তরস ছাড়া কিচ্ছু নেই। হঠাৎ স্টিয়ারিং হুইলটা যেটা এতক্ষণ নিজে থেকে ঘুরছিল সেটা আকৃতি বদলাতে শুরু করল। অর্ণব আতঙ্কে দেখল স্টিয়ারিংয়ের ওপরের লেদারের কাভারটা ফুলে উঠছে, মনে হচ্ছে ভেতরে শিরা উপশিরা গজাচ্ছে। শক্ত প্লাস্টিকটা নরম হয়ে মাংসপিণ্ডের মতো হয়ে যাচ্ছে। ওটা এখন আর স্টিয়ারিং নয়, ওটা একটা বিশাল গোলাকার পেশি। স্টিয়ারিংয়ের ঠিক মাঝখানে যেখানে গাড়ির লোগোটা থাকে সেখানে একটা চোখ খুলে গেল। হলুদ রঙের একটা বিশাল চোখ, চোখের মণিটা বেড়াল বা সাপের মতো চেরা, স্লিট পিউপেল। চোখটা এদিক ওদিক ঘুরে সরাসরি অর্ণবের দিকে স্থির হল, পলকমিহীন দৃষ্টি। ঘর 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 ঘর। গাড়ির স্পিকার থেকে এবার আর কোনো গান বা ফিসফিসি নয়, ভেসে উঠল এক যান্ত্রিক আর্তনাদ। আমার খিদে পেয়েছে অর্ণব। গলাটা গাড়ির, জানি লোহা, প্লাস্টিক আর ছেঁড়া তার দিয়ে তৈরি কোনো প্রাণীর গলা। যান্ত্রিক এবং জৈবিক উভয়েরই এক বিভৎস সংমিশ্রণ। তোমার পাপের ভারে আমার চাকাগুলো বেবে যাচ্ছে, ইঞ্জিনটা পুড়ে যাচ্ছে, আমাকে রক্ত দাও। অর্ণব দরজার হাতল ধরে পাগলের মতো টানাটানি শুরু করল। আমাকে বের হতে দে, আমি আর পারছি না। দরজা খুলল না। লকগুলো ক্লিক 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 শব্দ করে দ্রুত ওঠানামা করতে লাগল, যেন অর্ণবের অসহায়তা দেখে গাড়িটা হাসছে। হঠাৎ একটা বিকট শব্দ হলো, বুম। মনে হলো গাড়ির 4টে চাকা একসাথে ব্লাস্ট হয়েছে। গাড়িটা একটা ভয়ানক ঝাঁকুনি দিয়ে একপাশে কাঁধ হয়ে গেল। রাস্তাটা, যদি আদৌ কোনো রাস্তা থেকে থাকে, যেন ধসে পড়েছে। ইঞ্জিনের শব্দটা পাল্টে গেল। এখন আর গর্জন নয়, শব্দটা মানুষের যক্ষা রোগীর কাশির মতো। খক খক খক। গাড়িটা কাঁপছে, মৃগী রুগীর মতো থরথর করে কাঁপছে পুরো বডি। ড্যাশবোর্ড থেকে স্ক্রু খুলে ছিটকে পড়ছে। অর্ণব অনুভব করল ছাদটা নিচের দিকে নেমে আসছে। হ্যাঁ, সত্যিই তাই। গাড়ির ছাদটা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। মেটাল বডিটা বেঁকে চড়ে ভেতরে ঢুকে আসছে, দেয়ালগুলো কাছে চলে আসছে। গাড়িটা তাকে পিষে ফেলার চেষ্টা করছে। একটা বিশাল ধাতব অজগর যেমন শিকারকে পেঁচিয়ে ধরে হাড় গুঁড়ো করে দেয়, গাড়িটা ঠিক তাই করছে। বাঁচাও, কেউ আছো, বাঁচাও! অর্ণব চিৎকার করল। সিটটা তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে ড্যাশবোর্ডের দিকে। সামনের উইন্ডশিল্ডে ফাটল ধরল। ফাটলটা কোনো পাথরের আঘাতে নয়, ফাটলটা ভেতর থেকে তৈরি হলো এবং মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ল। সেই ফাটল দিয়ে চুইয়ে ঠুকতে শুরু করল এক ধরনের কালো চটচটে তরল। ওটা অ্যাসিড, গাড়ির পাচক রস। ড্যাশবোর্ডের প্লাস্টিকের উপর পড়তেই হিস হিস শব্দে ধোঁয়া বেরোতে শুরু করল। ওটা অ্যাসিড, গাড়ির পাচক রস। অর্ণব নিজেকে গুটিয়ে সিটের উপর তুলে নিল। তার পায়ের কাছে ফ্লোর ম্যাটের নিচ থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, জুতো গলে যাচ্ছে গরমে। গাড়িটা এখন আর তাকে গন্তব্যে নিয়ে যাচ্ছে না, গাড়িটা তাকে হজম করার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ সব আলো নিভে গেল। ড্যাশবোর্ড, স্ক্রিন, ছাদের আলো, সব অন্ধকার। সেই সাথে ইঞ্জিনের শব্দ থেমে গেল। নেমে এলো মৃত্যুপুরীর নীরবতা, কেবল অ্যাসিড পড়ার টপ টপ শব্দ। অর্ণব অন্ধকারের মধ্যে কুঁকড়ে বসে আছে। সে কি মারা গেছে, নাকি গাড়িটা তাকে পেটের ভেতর গিলে নিয়ে এখন বিশ্রাম নিচ্ছে? অন্ধকারের ভেতর থেকে একটা যান্ত্রিক ভয়েস শোনা গেল। এটা জিপিএসে সেই যান্ত্রিক মহিলার গলা, কিন্তু ব্যাটারি ফুরিয়ে যাব খেলনার মতো গলাটা টেনে টেনে খুব ধীর লয়ে বেরোচ্ছে। সিস্টেম ফেলিয়ার, অর্গ্যানিক মেটেরিয়াল রিজেক্টেড, যাত্রীর আয়ুষ্কাল শেষ, ইজেক্ট ইজেক্ট ইজেক্ট। খাটাস! একটা তীব্র শব্দে অর্ণবের পাশের দরজাটা, যেটা এতক্ষণ জ্যাম ছিল, সেটা ছিটকে খুলে গেল, যেন কোনো স্প্রিং ছিটকে গেল। বাইরের কনকনে ঠান্ডা বাতাস হুড়মুড় করে ভেতরে ঢুকল। কিন্তু দরজাটা খুলে অর্ণব কোনো রাস্তা দেখতে পেল না। দরজার ওপারে কেবল ঘন সাদা কুয়াশা, মাটি দেখা যাচ্ছে না। মনে হচ্ছে গাড়িটা মহাশূন্যে ভাসছে। গাড়ির সিটটা হঠাৎ নড়ে উঠল। সিটের পেছনের অংশটা অর্ণবকে সজোরে ধাক্কা দিল বাইরের দিকে, যেন গাড়িটা তাকে বমি করে উগরে দিতে চাইছে। তার স্বাদ গাড়ির পছন্দ হয়নি। বেরিয়ে যা! ড্যাশবোর্ড থেকে একটা গোঙানি ভেসে এলো। বেরিয়ে যা আমার ভেতর থেকে! অর্ণব আর দেরি করল না। সে হুমড়ি খেয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ল। সে ভাবল সে অনেক নিচে পড়ে যাবে, কিন্তু না, মাত্র 1 ফুট নিচে সে শক্ত মাটি পেল। সে ইটের খোয়ার ওপর আছড়ে পড়ল, হাত পা ছড়ে গেল, কনুইতে আঘাত লাগল। সে হামাগুড়ি দিয়ে গাড়ি থেকে দূরে সরে গেল, তারপর পেছনে ফিরে তাকালো। অন্ধকারের মধ্যে তার শখের গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা আর গাড়ি নেই।
অর্ণব টর্চ লাইটটা, যেটা তার হাতেই ছিল এতক্ষণ ভাগ্যক্রমে, জ্বালালো। দুর্বল আলো এসে দেখল এক বীভৎস দৃশ্য। গাড়িটার বোনেটটা হাঁ হয়ে আছে, যেন ওটা কোনো কুমিরের চোয়াল। সেখান থেকে বাষ্প বেরোচ্ছে। হেডলাইট দুটো নিভে আছে ঠিকই, কিন্তু সেখান থেকে কালো তরল গড়িয়ে পড়ছে, যেন গাড়িটা কালো কান্না কাঁদছে। আর দরজাগুলো, 4টে দরজাই এমনভাবে খোলা যেন ওগুলো পোকা ধরা পাখির ভাঙা ডানা। গাড়িটা শ্বাস নিচ্ছে, বডিটা ফুলছে আর কমছে, মেটাল প্লেটগুলো নড়াচড়া করছে, যেন ওটা চামড়া। এবং গাড়ির ভেতর থেকে, সেই অন্ধকার ক্যাবিন থেকে অর্ণবের দিকে তাকিয়ে আছে একজোড়া লাল চোখ। চোখগুলো রিয়ারভিউ মিরারে নয়, চোখগুলো জ্বলছে ড্রাইভিং সিটে। কেউ একজন বসে আছে সেখানে, এবং সেই স্টিয়ারিং হুইলটা, যেটা এখন মাংসে পরিণত হয়েছে, সেটা ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। কটকট, চপচপ শব্দ হচ্ছে প্লাস্টিক, লোহা আর হাড় চেবানোর। অর্ণব বুঝতে পারল তার গাড়িটা মারা গেছে। ওটা এখন ওদের দখলে, ওটা এখন একটা ধাতব দানব। সে টর্চলাইট নিভিয়ে দিল। আলো জ্বালালে ওরা তাকে দেখে ফেলবে। সে অন্ধকারের মধ্যে কুয়াশার বুকে হামাগুড়ি দিয়ে পালাতে শুরু করল। পেছনে তার গাড়িটা এক করুণ যান্ত্রিক আর্তনাদ করে হর্ন বাজাল। পিপ, পপ, পপ। শব্দটা হর্নের মতো নয়, কোনো মুমূর্ষ প্রাণীর শেষ ডাকের মতো শোনাল। অর্ণব এখন একা, পায়ে হাঁটা পথ এবং সামনে সেই অন্তহীন কুয়াশা। তার যাত্রা কেবল শুরু হল। মানুষের হাঁটার একটা নিজস্ব ছন্দ আছে, কিন্তু অর্ণব এখন যেভাবে হাঁটছে তাকে হাঁটা বলা চলে না। সে নিজেকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তার ডান পায়ের দোড়ালি মুচকে গেছে গাড়ি থেকে লাফ দেওয়ার সময়। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে কেউ তার হাড়ের সন্ধিস্থলে গরম পেরেক ঠুকে দিচ্ছে। যন্ত্রণাটা গোড়ালি থেকে উঠে সোজা মস্তিষ্কে আঘাত করছে, কিন্তু থামার উপায় নেই। থামলেই সেই ধাতব দানবটা, যেটা একসময় তার শখের গাড়ি ছিল, সেটা তাকে ধরে ফেলবে, অথবা অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সেই তারা তাকে গ্রাস করবে। অর্ণব জানে না সে কতক্ষণ ধরে হাঁটছে। তার হাতঘড়িটা অ্যাক্সিডেন্টের সময় কোথায় ছিটকে পড়েছে বা ভেঙে গেছে। পকেটের ফোনটা তো অনেক আগেই মৃত। সময়ের বোঝ তার লোপ পেয়েছে। এটা কি 10 মিনিট, নাকি 10 ঘন্টা, নাকি 10 বছর, নাকি সে আসলে মারা গেছে আর এটা তার অনন্ত নরকবাস? রাস্তাটা এখানে অদ্ভুত রকমের সোজা, জ্যামিটিক স্কেল দিয়ে মাপা সরল রেখা। কোনো বাঁক নেই। দুপাশে সেই মৃত গাছের সারি, যারা কুয়াশার চাদর গায়ে জড়িয়ে প্রেতাত্মার মতো দাঁড়িয়ে আছে। কুয়াশা এখানে এত ঘন যে নিজের হাতটা চোখের সামনে ধরলে আঙুলগুলো ঝাপসা দেখায়। অর্ণব তার হাতের টর্চটা নিভিয়ে পকেটে রেখেছে। ব্যাটারি বাঁচাতে হবে। তাছাড়া এই সাদা দেয়ালে আলো জ্বেলে কোনো লাভ নেই, বরং আলো কুয়াশায় প্রতিফলিত হয়ে চোখ দাঁধিয়ে দেয়, টিন্টেল এফেক্ট, যা হ্যালুসিনেশন তৈরি করতে পারে। চারপাশটা কবরের মতো নিস্তব্ধ। অর্ণবের নিজের ভারী হাঁপানো নিঃশ্বাস আর জুতোর নিচে ইটের খোঁয়া পেশার মর্মর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে সে থমকে দাঁড়াচ্ছে, কান পাচ্ছে। পেছনে কি কোনো শব্দ হচ্ছে? সেই গাড়িটা কি আসছে? না, কোনো শব্দ নেই। কিন্তু এই নীরবতা আরও বেশি ভয়ের, কারণ ঝড়ের আগে প্রকৃতি এমন শান্ত থাকে। নীরবতা মানে ওরা ওত পেতে আছে। অর্ণবের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তৃষ্ণায় জিভটা মুখের ভেতরে ফুলে গেছে বলে মনে হচ্ছে। লালা শুকিয়ে আঠা হয়ে গেছে। সে রাস্তার পাশে ডোবা থেকে জল খাবার কথা ভাবল। টর্চ মেরে দেখল একবার। ডোবার জলটা কালো, আলকাচরার মতো। সেখানে কোনো পোকামাকড় নেই, শ্যাওলা নেই, জলের ওপর কোনো কম্পন নেই। মৃত জল, হয়তো বিষাক্ত। সে সাহস পেল না। সে আবার হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে তার মস্তিষ্কে অদ্ভুত সব চিন্তা আসছে। রিমির কথা মনে পড়ছে। মেয়েটার জন্মদিনের কেকটার কথা মনে পড়ছে। কেকটা কি এখনও টেবিলে রাখা? মোমবাতিগুলো কি গলে শেষ হয়ে গেছে? তারা কি অর্ণবকে খোঁজার চেষ্টা করছে? নাকি বাইরের পৃথিবীতে অর্ণব এখন কেবল একটা নিখোঁজ সংবাদ? হঠাৎ রাস্তার বামপাশে একটা অদ্ভুত গাছ তার নজরে পড়ল। গাছটা বজ্রাহত, মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেছে, পোড়া কাঠকয়লার মতো কুচকুচে কালো। গাছটার একটা ডাল রাস্তার উপর ঝুঁকে আছে, দেখতে হুবহু একজন ফাঁসি দেওয়া মানুষের হাতের মতো। ডালটার আগায় একটা ছেঁড়া প্লাস্টিক বা কাপড় আটকে আছে, যেটা বাতাসে নড়ছে না। অর্ণব গাছটার দিকে তাকিয়ে শিউরে উঠল। অশুভ লক্ষণ, সে বিড়বিড় করল, এবং দ্রুত পায়ে গাছটা পার হয়ে গেল। গাছটার দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়। সে আরও হাঁটছে, শরীর আর চলছে না। শীতের রাতেও সে দরদর করে ঘামছে। আনুমানিক আরও ২০-২৫ মিনিট হাঁটার পর সে রাস্তার পাশে একটা মাইল ফলক দেখতে পেল। সাদা পাথরটা কুয়াশার মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে আছে। অর্ণব আশা নিয়ে এগিয়ে গেল। মাইল ফলক দেখলে বোঝা যাবে সে কতটা পথ এগোলো বা ঢাকার দিকে যাচ্ছে কিনা, অন্তত দূরত্বের একটা হিসাব মিলবে।
সে হুমড়ি খেয়ে পড়ল পাথরটার ওপর। পকেট থেকে টর্চ বের করে জ্বালালো। পাথরের গায়ে কালো রঙে লেখা, ঢাকা ৪৪ কিলোমিটার। অর্ণব স্তব্ধ হয়ে গেল। টর্চটা তার হাত থেকে পড়ে যেতে যেতে রয়ে গেল। ৪৪? সে যখন গাড়িতে ছিল তখনও তো ৪৪ দেখেছিল। তারপর সে অন্তত ১ ঘন্টা ড্রাইভ করেছে, তারপর অ্যাক্সিডেন্ট হলো, তারপর অন্তত আধ ঘন্টা হাঁটছে, তবুও ৪৪? হয়তো মাইল ফলকটা ভুল, সরকারি কাজ, ভুল থাকতেই পারে, হয়তো ওটা ৪৩ বা ৪০ হবে। অর্ণব নিজেকে সান্ত্বনা দিল, যুক্তি খুঁজল। সামনে এগো অর্ণব, সোজা হাঁটলে রাস্তা শেষ হবেই, জ্যামিতির নিয়ম, সরল রেখার শেষ আছে। সে আবার হাঁটতে শুরু করল, এবার গতি বাড়ালো, খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রায় দৌড়াতে লাগল। তার মনে একটা খটকা ঢুকে গেছে, একটা পোকা। সেই পোকাটা তাকে বলছে সবকিছু গোলমাল। সেই খটকাটা দূর করতে হবে, প্রমাণ দরকার। সে পকেট থেকে তার মানিব্যাগ বের করল, সেখান থেকে একটা তার ভিজিটিং কার্ড বের করল। সাদা কার্ড, তার নাম লেখা। কার্ডটা সে হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে গোল্লা পাকার করল, তারপর সেটা রাস্তার ঠিক মাঝখানে ফেলে দিল। একটা ল্যান্ডমার্ক, একটা চিহ্ন। যদি সে সোজা হাতে, তাহলে এই কার্ডটা সে আর কখনো দেখবে না, এটা পেছনে পড়ে থাকবে। অর্ণব হাঁটছে, ১, ২, ৩, সে মনে মনে পা গুনছে। ১,০০০ পা, ২,০০০ পা, ৩,০০০। কুয়াশা যেন আরও ঘন হচ্ছে, মনে হচ্ছে সে কোনো সাদা সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছে। বাতাসের গন্ধে পরিবর্তন এসছে, এখন আর পোড়া গন্ধ নেই, এখন গন্ধটা পুরনো ভেজা মাটির আর পচা ফুলের। হঠাৎ তার নজরে পড়ল সেই গাছটা, বজ্রাহত গাছ। মাঝখান থেকে চিরে ভাগ হয়ে যাওয়া কালো কাঠ, সেই ভাসি দেওয়া মানুষের মতো ডালটা রাস্তার উপর ঝুঁকে আছে। সেই ছেঁড়া প্লাস্টিকটা এখনও সেখানে আটকে আছে। অর্ণব থমকে দাঁড়াল, তার পা দুটো মাটিতে গেঁথে গেল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেল শরীরে। না, এটা হতে পারে না, এরকম গাছ আরও থাকতে পারে, জঙ্গল তো একই রকম হয়, হয়তো একই প্রজাতির গাছ। সে নিজেকে জোর করে বোঝাল, কিন্তু তার গলার স্বর কাঁপছে, নিজের যুক্তি নিজের কানই হাস্যকর শোনাচ্ছে। সে দৌড়াতে শুরু করল, গোড়ালির তীব্র ব্যথা ভুলে সে দৌড়াতে লাগল। বের হতে হবে, এই বৃত্ত থেকে বের হতে হবে। সে দৌড়াচ্ছে, তার নিঃশ্বাসের শব্দে সে নিজেই ভয় পাচ্ছে। মনে হচ্ছে তার পেছনে আরও কেউ দৌড়াচ্ছে। আরও ৫ মিনিট দৌড়ানোর পর সে রাস্তার মাঝখানে সাদা মতো কিছু একটা পড়ে থাকতে দেখল। অর্ণব গতি কমাল, ধীর পায়ে এগিয়ে গেল, মনে মনে প্রার্থনা করছে ওটা যেন পাথর হয়, ওটা যেন কাগজ না হয়। জিনিসটা একটা কাগজ, দুমড়ে মুচড়ে পড়ে আছে। অর্ণব কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলল, টর্চের আলো ফেলল। এটা তার নিজের ভিজিটিং কার্ড, যেটা সে ২০-২৫ মিনিট আগে পেছনে ফেলে এসেছিল। কার্ডটা ভিজে নরম হয়ে গেছে, কিন্তু নামটা স্পষ্ট পড়া যাচ্ছে, অর্ণব রায়। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল রাস্তায়, হাত থেকে কার্ডটা পড়ে গেল। সে সামনে হাঁটছে, কিন্তু ফিরে আসছে একই জায়গায়। রাস্তাটা সোজা নয়, এই রাস্তাটা একটা লুপ, একটা মোবিয়াস স্ট্রিপ, যেখানে শুরু আর শেষ একই বিন্দু। সে যত জোরেই দৌড়াক, সে কেবল বৃত্তের পরিধি বরাবর ঘুরছে। পৃথিবীর কোনো মানচিত্রে এই রাস্তার অস্তিত্ব নেই, কারণ এই রাস্তাটা দূরত্ব দিয়ে মাপা হয় না, এটা মাপা হয় পাপ দিয়ে। কেন, কেন এমন করছো? অর্ণব চিৎকার করে উঠল আকাশের দিকে। আমি কি করেছি? আমাকে যেতে দাও। কুয়াশার ভেতর থেকে কোনো উত্তর এলো না, কেবল তার নিজের চিৎকারটা প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কি করেছি, কি করেছি? কিন্তু প্রতিধ্বনিটা একটু অদ্ভুত। সাধারণত প্রতিধ্বনি মূল শব্দের চেয়ে আস্তে হয়, কিন্তু এই প্রতিধ্বনিটা অর্ণবের গলার চেয়েও জোরে শোনা গেল, এবং সেটা থেমে গেল না। প্রতিধ্বনিটা বিকৃত হয়ে হাসতে শুরু করল। কি করেছিস, ভুলে গেছিস? অর্ণব চারপাশ তাকাল, কেউ নেই, কুয়াশা ছাড়া কিচ্ছু নেই। সে উঠে দাঁড়াল, তাকে আবার হাঁটতে হবে। সে জানে না কোথায়, কিন্তু বসে থাকলে ওই ঠান্ডা তাকে মেরে ফেলবে, অথবা ওই কুয়াশার ভেতরের সত্তারা তাকে ছিঁড়ে খাবে। সে উল্টো দিকে হাঁটার সিদ্ধান্ত নিল। যদি সামনে গেলে পেছনে ফিরে আসে, তবে পেছনে গেলে হয়তো লুপ ভাঙা যাবে। পাগলের যুক্তি, কিন্তু এখানে কোনো যুক্তিই তো কাজ করছে না। সে উল্টো দিকে হাঁটা শুরু করল। ৫ কদম ফেলার পরই সে থমকে গেল। কুয়াশার মধ্যে তার থেকে মাত্র ২০-৩০ হাত দূরে কাউকে দেখা যাচ্ছে, একজন মানুষ। সে অর্ণবের দিকেই হেঁটে আসছে। লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তার শরীরটা নুয়ে পড়েছে ক্লান্তিতে। তার হাতে একটা টর্চ লাইট, যার আলো খুব ম্লান। অর্ণব আশান্বিত হল, অন্য কোনো যাত্রী,
আমার মতো আরেকজন ভুক্তভোগী সঙ্গী পেলে অন্তত সাহস বাড়বে। ভাই, হ্যালো, শুনছেন? অর্ণব টর্চ নাড়ল। প্লিজ দাঁড়ান। লোকটা কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে হেঁটেই আসছে, যেন সে অর্ণবকে দেখতেই পাচ্ছে না। অর্ণব একটু পাছে এগোল। ভাই, আমিও আটকে গেছি, আপনি কি? কথাটা শেষ করতে পারল না অর্ণব। লোকটা কাছে আসতেই টর্চের আলো তার মুখের ওপর পড়ল। অর্ণবের হাত থেকে টর্চটা খসে পড়ে গেল। তার পা অবশ হয়ে গেল। যে লোকটা তার দিকে হেঁটে আসছে সেটা অন্য কেউ নয়, ওটা অর্ণব নিজেই। 15 মিনিট আগের অর্ণব, বিধ্বস্ত, রক্তাক্ত, খুঁড়িয়ে চলা অর্ণব। তার জামাকাপড় ঠিক তেমনই ছেঁড়া, কপালে ঠিক তেমনই রক্তের দাগ। এই দ্বিতীয় অর্ণবটা আসল অর্ণবকে দেখতেই পেল না। সে সোজা হেঁটে এলো এবং অর্ণবের শরীরের ভেতর দিয়ে হেঁটে চলে গেল, যেন অর্ণব সেখানে নেই, যেন অর্ণব কেবল হাওয়া বা ধোঁয়া। অর্ণব অনুভব করল একটা হিমশীতল বাতাস তার বুক ফুঁড়ে চলে গেল। তার আত্মাটা যেন কেঁপে উঠল। সে পেছনে ঘুরে তাকাল। দেখল ওই দ্বিতীয় অর্ণবটা কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। সে সেই একই লুপে হাঁটছে। সে একটু পরেই ওই মাইল ফলকটা দেখবে, কার্ডটা ফেলবে এবং আবার এখানে আসবে। অর্ণব বুঝতে পারল সে কেবল জায়গার লুপে আটকায়নি, সে সময়ের লুপেও আটকে গেছে। সে এখানে একা নয়, সে তার নিজের অসংখ্য ভার্সনের সাথে হাঁটছে। কেউ 10 মিনিট আগের, কেউ 10 মিনিট পরের। এবং সবচেয়ে ভয়ের কথা হলো সে জানে না সে নিজে আসল অর্ণব নাকি সেও কেবল কোনো অতীতের ছায়া যে অনন্তকাল ধরে এই রাস্তায় হেঁটে চলেছে। হয়তো আসল অর্ণব মরেই গেছে সেই অ্যাক্সিডেন্টেই। অর্ণব রাস্তায় বসে পড়ল। তার আর পালানোর শক্তি নেই। হাঁটুতে মুখ গুজে সে কাঁদল। রাস্তার পাশে সেই বজ্রাহাত গাছটা দাঁড়িয়ে আছে, তার ডালটা যেন হাতছানি দিয়ে ডাকছে। বাতাসে একটা ফিসফিসানি ভেসে এলো, খুব কাছে। একই রাস্তা, বারবার অর্ণব, যতক্ষণ না তুমি মনে করতে পারছ। কি মনে করব, কি? অর্ণব চিৎকার করে কাঁদল। সেই রাতটা, 5 বছর আগের সেই রাতটা, এই হাইওয়েতেই, ঠিক এই জায়গাটাতেই। অর্ণবের মস্তিষ্কে একটা ঝিলিক দিয়ে উঠল। 5 বছর আগে? স্মৃতির দরজাটা একটু ফাঁক হলো। একটা দৃশ্য, একটা ট্রাক, একটা বৃষ্টি ভেজা রাত, আর একটা আর্তনাদ। সে জানে এই লুপ ভাঙার চাবিকাঠি সামনে হাঁটায় নেই, চাবিকাঠি আছে তার অতীতে, তার পাপের স্বীকৃতিতে। কিন্তু এখন তাকে হাঁটতে হবে, কারণ তার মনে হচ্ছে কুয়াশার আড়াল থেকে সেই চার পেয়ে জন্তুটা আবার তার পিছু নিয়েছে। খসখস খসখস শব্দটা এগিয়ে আসছে, এবং এবার সে একা নয়,